সরি। অ্যান্ড অনেকের একটা কনফ্লিকশন থাকে যে ভাই আমি কি ডে ট্রেডিং করব নাকি সুইং ট্রেডিং করব, কোনটা আমার জন্য সুইটেবল হবে। সো এগুলা আজকে জানবেন ইনশাআল্লাহ, যে আসলে অ্যাজ এ বিগিনার আপনার কোন মার্কেটে এন্ট্রি নিলে অ্যান্ড কতটুকু লটে ট্রেড করলে আপনার জন্য এটা বেটার হবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি ইনশাআল্লাহ। সবার আগে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো সেশন, বিকজ সেশন ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট। আর সেশনের আগে একটু কিছু টাইম ফ্রেমের কথাবার্তা বলে নেই। সেশনের আগে কিছু টাইম ফ্রেমের কথাবার্তা বলি, তাইলে আপনি আরও বেটারভাবে জিনিসগুলো বুঝবেন। টাইম ফ্রেম বলতে যেমন ধরেন আমার এই ট্রেডিং ভিউর ভিতরে, হোয়াট ইজ ট্রেডিং ভিউ? ট্রেডিং ভিউ হলো এক ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস করার টুলস। বিকজ আপনি যেই ব্রোকারের ভিতরে ট্রেড করেন ওই সেম ব্রোকারের ভিতরেও মার্কেটের চার্ট আমরা দেখতে পারি, বাট ওই ব্রোকারগুলোর ভিতরে আসলে লিমিটেড প্রবলেম থাকে আর লিমিটেড সলিউশন থাকে। সেমভাবে এই যে ট্রেডিং ভিউ আমরা দেখতেছি এইটা গ্লোবালি যে কোনো মার্কেট আমরা এটার মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, দেখতে পারি ওটা টেকনিক্যালি কী চলতেছে, ওটার ফান্ডামেন্টালি কী চলতেছে। দুনিয়ার যে কোনো মার্কেট আমরা এটা থেকে দেখতে পারবো। সেইটার জন্য আপনি যেটা করবেন, এই দেখেন এই যে সার্চ বক্সের মতন আছে, এখানে গেলেই হবে। এখানে গেলে আপনি যত ধরনের মার্কেট আছে এখানে অল দেওয়া আছে। আপনি যদি স্টক রিলেটেড চান এখানে স্টক লেখা সার্চ করতে পারবেন। গোল্ড তো স্টকের না, দ্যাটস ওয়াই গোল্ড কিন্তু স্টকের সেক্টরে আসে নাই। সো আমরা এটা সরাই দিব। আমি যদি এখান থেকে ডিএসআই, ঢাকা স্টক এক্সচেঞ্জ দিই, তাইলেও চলে আসার কথা এখান থেকে ডিএসই। আচ্ছা, ঢাকা স্টক আসার তো কথা। আচ্ছা, ঢাকা স্টক এক্সচেঞ্জের শর্ট ফর্ম কি সেটা আগে জানি নেই। ঢাকা স্টক ডিএসই হওয়ার কথা, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই হবে, ডিএসই। আচ্ছা, এখানে ফাউন্ড দেখাচ্ছে না, স্টকের ভিতরে আমি অলে যাই, তাইলে দেখানোর তো কথা এখানে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জেরটা দেখার কথা। যদি ওইটা যদি না দেখায় তাহলে যেটা দেখাবে সেটা হলো ম্যারিকো। বাংলাদেশে একটা শেয়ার লেখা সার্চ করলাম, মেবি আসার কথা, বিকজ ম্যারিকো শেয়ারটা অনেক ভ্যালুয়েবল। আসার কথা, বাট আমাদের স্টক মার্কেট তো আচ্ছা, এই যে ম্যারিকো শেয়ার চলে আসছে, এই যে ও ডিএসই বিডি বাংলাদেশ লিমিটেড, এটা হলো ম্যারিকো শেয়ার আর কি আসলে। আচ্ছা, ডিএসই লিখলে আরও চলে আসবে। আসলে যত ভ্যালুয়েবল থাকে আমাদেরটা তত ভ্যালুয়েবল না। এই যে স্টক এক্সচেঞ্জটা চলে আসছে, বাট আমি এখানে ডিএসই বিডি লিখে দেখি, ডিএসই বিডি না আসতেছে না এখানে। স্টকে লিখলে না, এখানেও আসতেছে না। আচ্ছা যাই হোক, দুনিয়ার যে কোনো কোম্পানি লিখলে এখানে চলে আসবে যেগুলার স্টক অ্যাভেলেবেল। লাইক আপনি এখান থেকে যদি চান ফেসবুক লিখতে পারেন, চলে আসবে। আচ্ছা, ফেসবুক যদি না আসে তাহলে ফেসবুক যেটার ভিতরে লিস্টেড ওইটা চলে আসবে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ভিতরে লিস্টেড, নাসদাকের ভিতরে লিস্টেড, এগুলোর ভিতরে আছে। এইখানেই ও ফেসবুকে যে আছে মেটা। আসলে আমরা ইনভেস্টের সাথে অত জড়িত না, তো আমি নিজেও জড়িত না, আমি ইনভেস্টের সাথে জড়িত হলো ক্রিপ্টোতে। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আমি অত ভ্যালিডলি বুঝি না, বিকজ আমাদের কাছে এক্সেস নাই। আমরা যদি বাংলাদেশ থেকে স্টক এক্সচেঞ্জের ভিতরে ইনভেস্ট করতে পারতাম তাইলে হয়তো এই জিনিসগুলো ভালো থাকতো আরও। আমি যেটা সবথেকে বেশি পাই খুঁজা সেটা হলো ফরেক্সে, ক্রিপ্টোতে আর ইন্ডিসিসে মাঝে মধ্যে। আপনি এখানে সার্চ করলেই হবে, বাট ফরেক্সে যদি যান এখানে সব ফরেক্সেরগুলো চলে আসছে। অ্যান্ড ফরেক্স যে গ্লোবাল মার্কেট এটা ওদের চার্টে গেলে বোঝা যায়। লাইক আপনি এখানে দেখেন মেটা, যদি আমি মেটা বাদ দিই, আমি যদি অ্যাপেলের কিছু দিই স্টক, এখানে গেলে টেসলা সবার আগে আসবে। ওকে, দেখেন দ্যার ইজ আ লট অফ গ্যাপ আপ গ্যাপ ডাউন। সো এগুলো ট্রেডিং মার্কেট না, এগুলো ইনভেস্টিং মার্কেট। প্যারা হয়ে যায়, আমাদের ট্রেডিং মার্কেট লাগবে। সো আমরা যদি ফরেক্সে আসি, ফরেক্সে কিন্তু টেসলা নাই, দ্যাটস ওয়াই আসে নাই। এবার ফরেক্সের ভিতরে যত মার্কেট আছে এগুলো সব মেজর মাইনর কারেন্সি,
কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি একটু দেখে নিবেন আসলে। অ্যান্ড আপনি জাইনাও যাবেন। সো আমি এখান থেকে যদি দেখি ইউরোএসডিতে ঢুকি, এখানে কিন্তু কোনো গ্যাপ আপ নাই। খেয়াল করছেন? গ্যাপ আপ কিন্তু নাই। গ্যাপ আপ নাই। আর গ্যাপ আপ না থাকার কারণেই এই ফরেক্স মার্কেটের গ্লোবাল মার্কেট বলা হয়। একবার গ্যাপ আপ, গ্যাপ ডাউন পান, সেটা হলো উইক রান হইলে। যখন নতুন কোনো উইক রান হয় তখন। এখান থেকে যখন এই যে মানডেতে দেখেন নিচে টাইম দেওয়া আছে যে স্যাটারডে, মানডে। এর পরের দিন যখন মার্কেট ওপেন হয় তখন একটু গ্যাপ আপ, গ্যাপ ডাউন হয়। আর এমনি ফরেক্স মার্কেটের ভিতরে কখনোই গ্যাপ আপ, গ্যাপ ডাউন হয় না। দ্যাটস ওয়াই যারা ট্রেডার আছে এরা কখনোই ওর ক্যাপিটাল লুজ করার কোনো প্যারা থাকে না। বিকজ আপনি যেইখান থেকে ইনভেস্ট করবেন ওইখান থেকেই ইনভেস্ট হচ্ছে। এই জন্য এটার আসলে গ্লোবাল মার্কেট বলা হয়। এই দেখলাম আমি ইউরোএসডি। আপনি আরও দেখতে পারেন, যে কোনো কারেন্সি দেখতে পারেন, লাইক ফরেক্সের ভিতরে আপনি নিজে সার্চও করতে পারবেন। এটা আপনারা জানেন। ক্রিপ্টোর ভিতরে যদি আসি, দুনিয়ার যত ক্রিপ্টো কারেন্সি আছে যেগুলো বাইন্যান্সে লিস্টেড, কুকয়েনে লিস্টেড, বাইবিটে লিস্টেড, এগুলো সব এখানে পাবেন আপনি ফর টেকনিক্যাল অ্যানালাইসিস। এটাও কিন্তু কোনো না কোনো ক্রিপ্টো কারেন্সির কয়েন। যাই হোক, সো আপনি জানবেন এইখান থেকে ইন্ডেসিস আপনার যেটা যেটা লাগবে ওইটা আপনি এখান থেকে পাওয়া যাবেন। লাইক আপনি যদি এখান থেকে US 13 লেখেন, এই যে US 13 চলে আসছে। ক্যাপিটাল.com এটা থেকে আপনি ট্রেড করতে পারবেন। forex.com আপনি এটা থেকে ট্রেড করতে পারবেন। ওকে, এবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের যে নিজস্ব জিনিসগুলো থাকে ওগুলোর ভিতরে আপনি ট্রেড করতে পারবেন। সো এই যে ইন্ডেক্সে যদি আমি ঢুকি, এটা গ্লোবাল US 30 মার্কেট। এবার এইখানেও কিন্তু আপনি ট্রেডিং মার্কেট, দ্যাটস ওয়াই এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন কম। একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে, এটা মূলত মর্নিংয়ে শুরু হয়। আপনার মর্নিংয়ে বলতে যেদিন আপনার মার্কেট বন্ধ থাকে টানা 2 দিন, ওই 2 দিন যখন বন্ধ থেকে নতুন করে স্টার্ট হয় তখন আর কি একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন প্যারা দেয়। তাছাড়া মার্কেটে তেমন গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে না। এই জন্যই মূলত এগুলার ইনভেস্টিং মার্কেট বলা হয়। এগুলার ভিতরে অনেক ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস করা যায়। বিকজ এইসব মার্কেট যখন অনেক ফল হয়ে যায় তখন এইসব মার্কেটের ভিতরে রাইজিং শুরু হয়। একটা জিনিস মনে রাখবেন, এই মার্কেটগুলোর ভিতরে কিন্তু টেকনিক্যাল খাটানো যায়, বাট এই মার্কেটগুলোতে কিন্তু ফান্ডামেন্টালিও চলে। যেমন US 30 ইন্ডিসেসের যে মার্কেটগুলো আছে, লাইক US 100, তারপরে আপনার জাপানের 30টা কোম্পানির, তারপর হলো আপনার হংকংয়ের 30টা কোম্পানির মিলে আছে ইন্ডেক্স। আপনি যদি ইন্ডেক্সগুলোতে ট্রেড করতে চান, একটা জিনিস মাথায় রাখবেন, এগুলাতে কিন্তু আপনি প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করেন। বিকজ এগুলাতে মোস্ট অফ দ্য মানুষ চিন্তা করে যে ইনভেস্টিং করবে ফর লং রান। সো এইসব মার্কেটের ভিতরে যখন অনেক বেশি ফল হয়ে যায় মার্কেট, এটা জাস্ট আমি এডিশনাল অ্যাড করে রাখলাম যাতে আপনি জাস্ট মাথায় থাকে আপনার। এইসব মার্কেটগুলোর ভিতরে যখন অনেক বেশি ফল হয়ে যায় তখন আপনি এইসব মার্কেটে বাই করার সিচুয়েশান পান। বিকজ গ্লোবালি এই মার্কেটগুলোর ভিতরে যদি দেখেন 30টা নাসদাক নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ভ্যালুয়েবল কোম্পানি লিস্টেড। সো এই 30টা কোম্পানি যদি লাস্ট দেখেন, এইখান থেকে যদি আমি মেজর করি, এইখান থেকে মূলত অ্যাকচুয়াল ফল আসছে অলমোস্ট একদিন 11 ঘন্টা মার্কেটের ভিতরে ফল আসছে। সো এইসব মার্কেটের ভিতরে টাকায় যদি হিসাব করেন তাহলে 48,300 থেকে শুরু করে 46,700, অলমোস্ট $1,500 মতন একটা স্পাইক আসছে। সো এইসব ইনভেস্টিং মার্কেটের ভিতরে $1,500 স্পাইক কিন্তু টু মাচ। ওকে, দ্যাটস ওয়াই দেখবেন যখনই মার্কেট ডাউনে থাকে ও রিকভারি করে ফেলে, বিকজ ও কিন্তু ইনভেস্টিং মার্কেট। এটা জাস্ট আমি এডিশনালি বলে রাখলাম। ও কিন্তু ডে বাই ডে উপরে যায়, বিকজ ওর ভিতরে অনেক অনেক খারাপ নিউজ যদি না থাকে তাহলে ও সহজে ডাউনে আসতে চায় না। কেন? এর টেকনিক্যাল তো আপনি খুঁজবেনই, প্যাটার্ন তো খুঁজবেনই, বাট যখন ইন্ডেক্সে ট্রেড করবেন চিন্তাই করবেন যে হ্যাঁ, এই মার্কেট বেশিক্ষণ ফল হয়ে থাকবে না। কেন বেশিক্ষণ ফল হয়ে থাকবে না? বিকজ অফ এগুলো ইনভেস্টিং রিলেটেড মার্কেট। যত স্টকের বড় বড় বায়ার সেলার আছে, বড় বড় ব্যাংকার আছে, তারপর বড় বড় হেজ ফান্ড আছে, এরা মূলত এগুলাতে ভ্যালুয়েবলি বাই করে, লাইক গোল্ডের মতন। এগুলোও কিন্তু এক ধরনের এসেট। 30টা কোম্পানি একদিনে ডাউন হয়ে যাবে না। সো এইসব মার্কেটে ট্রেড করার সময় যদি অনেক বেশি ফল দেখেন, বাই করে ফেলবেন। সেলিংয়েরটা আমি জানি না, বিকজ এইসব মার্কেটে কখন সেল আসবে এটা টেকনিক্যালি খুব কম কাজ করে। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতেই পারেন, সমস্যা নেই, সেটার জন্য সেশন টেশন মিলায় অনেক কিছু আছে, ওইটা আলাদা হিসাব। বাট যদি এটা বলেন যে না আমি ফান্ডামেন্টালি মাথায় রাখবো বাট টেকনিক্যালি আমি দেখতেছি, সো অনেক বেশি ফল হয়ে গেলে এইসব মার্কেট রিকভারি করে ফেলতে হয়, বিকজ এগুলো ইনভেস্টিং মার্কেট। আর এটার সাথে তো আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস থাকবেই। ওকে, জাস্ট বলে রাখলাম, দ্যাটস ইট, আর কিছুই না। বাট এগুলো উপরের দিকেই কিন্তু উঠে, দ্যাটস ওয়াই বললাম। বাট এই মার্কেটে গোল্ডের থেকেও কিন্তু বেশি সুইং। গোল্ডে অনেক কম সুইং থাকে, এই মার্কেটে অনেক বেশি সুইং থাকে। আর একটা জিনিস, যখন আমি এইসব মার্কেটে ট্রেড করি আমার টিপি খুব কম হিট হয়, বাট আমি মোটামুটি প্রফিট হলে, ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট হলে আমি বের হয়ে যাই। লাইক ধরেন আমার এক্সপেকটেশন আছে এইখান থেকে আমি যদি ট্রেড করি
বিকজ এটা ভ্যালিড লেভেল ট্রেড করার। যেহেতু সেশন শেষ হয়ে গেছে, নতুন সেশন রান হইলে এখান থেকে একটু প্যারা হবে। সো যখন এখান থেকে আমি বেটার কনফার্মেশন পাই ট্রেড নিব, লাইক ধরেন এইখান থেকে আমি নিছি ট্রেড ফর বাইং, আমার এক্সপেকটেশন এই পর্যন্ত আছে, সেটা ঠিক আছে। কেন? বিকজ অফ মার্কেট ভালো, সব কিছু ওকে, অ্যান্ড এইটার বেশি স্টপ লস হইলে আসলে মার্কেট এই পরবর্তী সুইং পর্যন্ত চলে আসবে। তার মানে আপনি এর থেকে বেশি স্টপ লস দিলে এই নিচে হয়ে যাবে। বাট এটা আমি এখনই ট্রেড নিতে পারবেন না, অনেকে আছে ড্র করে দিলে নিয়ে ফেলে। আপনি অর্ডার রান করে রাখতে পারবেন, বাট এখনই নিতে পারবেন না, বিকজ একটা সেশন যখন ওপেন হয় তখন মার্কেটের ডিফারেন্ট টাইপের সেন্টিমেন্ট থাকে। সেশন মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। সেশনই আপনার সবথেকে ভ্যালুয়েবল জিনিস, যেটা আপনার ট্রেড খুঁজতে সহযোগিতা করবে। যেমন আমি যখন মার্কেটের ভিতরে ট্রেড এক্সিকিউট করি বা কাউরে ট্রেড নিতে বলি, আমি 3টা জিনিস সবসময় খেয়াল রাখতে বলি, টিটি, পি, এম। এই 4টা জিনিস আপনার খেয়াল রাখতে হয়। টিটিপিএম, ফার্স্টের টিটা হলো আপনার টাইম ফ্রেম, বিকজ আপনি সারা দিনের যে কোনো সময় ট্রেড করতে পারবেন না, আপনার মোমেন্টাম নিয়েই ট্রেড করতে হবে। ট্রেডাররা অলওয়েজ মোমেন্টাম খুঁজে, আর মোমেন্টাম আসে কখন? যখন একটা মার্কেটের সেশন ওপেন হয়, অন্য একটা সেশন শেষ হয়, আবার 2টা সেশন যখন ওভারল্যাপ হয় তখন, বিকজ তখন ট্রেডার থাকে। লাইক আপনার এই যে আমরা বলি নিউ ইয়র্কের সেশন, নিউ ইয়র্কের সেশন মানে নিউ ইয়র্কের স্টক মার্কেট ওপেন হয়। নিউ ইয়র্কের টেকনিক্যাল অ্যানালাইসিস করে যে এটা নাসদাকের ভিতরে টেক রিলেটেড কোম্পানিগুলোতে ওগুলো ওপেন হয়। দ্যাটস ওয়াই মানুষ নিউ ইয়র্কের সময় বেশি বেশি ভলিউম পায়, বিকজ যারা ট্রেডার তারা ওই নিউ ইয়র্কের সেশনে গোল্ডে ট্রেড করে, ওই নিউ ইয়র্কের সেশনে বিটিসিতেও ট্রেড করে। এক কথায় যখন ট্রেডার মার্কেটের ভিতরে আসে, ক্যাশ ফ্লো জেনারেট হয়ে যায়। আর বেশিরভাগ ট্রেডাররা মার্কেটে আসে নিউ ইয়র্ক সেশনে, বিকজ সারা বিশ্বে যত বেশি ট্রানজ্যাকশন হয়, সব থেকে বেশি ট্রানজ্যাকশনের মূলে কিন্তু ডলার, আর ডলার কিন্তু নিউ ইয়র্কের কারেন্সি। দ্যাটস ওয়াই সব থেকে বেশি ট্রেডার, এই জন্য ট্রেডারদের ফাদার বলা হয়, মানে ভলিউমের ফাদার বলা হয় নিউ ইয়র্কের সেশনের। নিউ ইয়র্কে প্রচণ্ড পরিমাণে মার্কেটে বায়সেল থাকে। হ্যাঁ, অনেক সময় থাকবে না, এটা রিজন আপনি জানবেন কেন থাকবে না, বিকজ মার্কেটের 3টা ফেজ থাকে, ওই 3 ফেজে আবার থাকে না তেমন। সো ফার্স্টে টি হলো টাইম। আপনার টাইম টু মাচ ইম্পর্টেন্ট, বিকজ টাইম ফ্লেকশন যদি আপনি না বুঝেন তাহলে আপনি ট্রেড রান করতে পারবেন না। আপনি ট্রেড রান করে বসে থাকবেন, হুদ্দাই মাথার ভিতরে স্ট্রাগল নেবেন, বিকজ মার্কেট ফ্লাকচুয়েশন থাকবে। আপনি কতক্ষণ হোল্ড করবেন? ধরেন আপনি এইখানে ট্রেড রান করছেন, এই জায়গাতে কোনো ট্রেড রান করছেন, মার্কেট সেল আসছে, এর আগে ডিমান্ড ছিল, এইখানে আপনার কনফার্মেশন, বাইং কনফার্মেশন। আপনি কতক্ষণ এখানে ধৈর্য ধরে বসে থাকবেন আমার বলেন? এখানে কতগুলা ক্যান্ডেল গেছে, 1 ঘন্টার, মাথা খারাপ হয়ে যাবে ভাই, স্ট্রেস লাগবে। ট্রেডারেরা সব থেকে বেশি ভোগে হলো স্ট্রেসে, প্রচণ্ড স্ট্রেস হয়। আপনি যত লটেই ট্রেড রান করেন না কেন, স্ট্রেস ছাড়া কোনো ট্রেডার হইতে পারবে না, ইম্পসিবল। প্রচণ্ড স্ট্রেস লাগে। ওকে, সো সবার আগে হলো আপনার টাইম ইম্পর্টেন্ট, দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করা। ট্রেন্ড ইজ টু মাচ ইম্পর্টেন্ট, বিকজ আপনি টাইম তো দেখলেন যে আমি সকাল 7টা বাজে ট্রেড করব, বাট কোন দিকে করব? আপনার তো ফাইন্ড করতে হবে কোন দিকে করবেন। আপনি কি বাই করবেন না সেল করবেন? আর বাই করলে তো মার্কেট স্ট্রাকচার আপে লাগবে, সেল করলে তো মার্কেট স্ট্রাকচার ডাউনে লাগবে। সো টাইম তো সেট করে ফেলছেন যে আমি দিনে এই সার্টেন টাইমে ট্রেড করব। দেন আপনার যেটা লাগবে সেটা হলো ট্রেন্ড আইডেন্টিফাই করা, মানে মার্কেট মোমেন্টাম আইডেন্টিফাই করা, মার্কেট ডিরেকশন আইডেন্টিফাই করা। আর ওইটা আপনি মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে করতে পারবেন। দেন 3 নম্বর যে জিনিস, সেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, পেশেন্স। পেশেন্স ছাড়া কেউ ট্রেডার হইতে পারবে না। অনেক দিন আপনি বেটার ট্রেড পাবেন মার্কেটে এন্ট্রি নেওয়ার সাথে সাথে, অনেক দিন মার্কেটে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনি বেটার ট্রেড তো পাবেনই না, ট্রেডই পাবেন না। তখন আপনি চিন্তা করবেন এত কষ্ট করে মার্কেটে ঢুকছি, ট্রেড একটা নিয়ে ফেলি। না আপনার ওইখানে স্ট্র্যাটেজির কনফার্মেশন আছে, না ওইখানে আপনার ব্যাক টেস্টিংয়ের কনফার্মেশন আছে, আপনি কিন্তু নিয়ে ফেলবেন। হ্যাঁ, নিয়ে এটা ফেলেন, সমস্যা নেই, নিয়ে ফেলাতেও সমস্যা নেই। বাট নিয়ে ফেলার পরের যেই জিনিসটা, সেটা কিন্তু আপনার করতে হবে। আপনি 24 ঘন্টায় ট্রেড করতে পারবেন, বাট এই 24 ঘন্টায় যেটা পারবেন না সেটা হলো ম্যানেজমেন্ট করতে। কোনো ট্রেডার 24 ঘন্টা ওর ক্যাপিটাল ম্যানেজ করতে পারে না। এখানে যারা লসে আছেন, প্রফিটে আছেন, আমি হলো করে বলতে পারবো বেশিরভাগ মানুষ লসে থাকার একমাত্র রিজন হলো ওভার ট্রেডিং, বিকজ আই অ্যাম আ ট্রেডার। সো আমি জানি কখন আমি অনেক বেশি লস করি। প্রত্যেকটা মানুষ ফার্স্টে যখন আমাদের মাথার ভিতরে পুরা শার্প থাকে, যখন আমরা মার্কেটের ভিতরে এন্ট্রি নেই,
ইনস্ট্যান্টলি কিন্তু আমরা ডিমোটিভেটেড হয়ে যাই না। যখন আমরা মার্কেটে এন্ট্রি নেই, আমরা বেটার মার্কেট অ্যানালাইসিস করি, আমরা আমাদের সব ধরনের কনফার্মেশন খুঁজি। আর প্রথম ২টা-৩টা ট্রেড আমাদের সবার বেটার হয়। মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম। কেউ যদি ২০ দিন ট্রেড করে, সে যদি ১৫ দিন প্রফিটেবল ট্রেডার থাকে, এই ১৫ দিনের ১০ দিনে ওর ফার্স্টের ট্রেডগুলোও প্রফিট করে। আমার সাথে এমন হয়, দ্যাটস ওয়াই আমি বলতেছি, বাকিটা আমি জানি না, বিকজ আই এম এ হিউম্যান। সো সবার এমন হইতে পারে, এটা আমি বলতেছি আর কি। সো আমি যখনই ওভার ট্রেড করতে যাই, ভাই আমি বিশাল লস করি। হ্যাঁ, এখন ম্যানেজমেন্ট হয়ে গেছে। যখন আমি ওভার করতাম, লস করতাম। সো যখন প্রথম ২টা-৩টা ট্রেড আমি ভ্যালিডলি নিয়ে ফেলি, আমার সিস্টেমের কনফার্মেশন থাকে, ম্যানেজমেন্টের কনফার্মেশন থাকে, স্ট্র্যাটেজি ব্যাকটেস্টিংয়ের কনফার্মেশন থাকে, আমার মাথায় কোনো হেডেক থাকে না, আমি এক্সপেকটেশনও কিন্তু ফুলফিল করে ফেলি। বাট যখনই এগ্রেসিভ হই, একটু বেশি ট্রেড নেই, বেশি লটে ট্রেড নেই, চিন্তা করি প্রফিট তো করছি, মার্কেট তো আজকে ভালো। মার্কেট ভালো থাকলে আপনি হোল্ড করেন। মার্কেট ভালো থাকলে আপনি মাল্টিপল ট্রেড এক্সিকিউট করতে পারেন না। ওই এখতিয়ার আপনার নাই। আপনি একদিনে ২০টা ট্রেড এক্সিকিউট করতে পারেন না। আপনি একটা ট্রেড এক্সিকিউট করছেন, হোল্ড ইট। ওটা আপনি হোল্ড করেন। যদি মার্কেট ভালো হয়, আপনি মার্কেট ভালো বলতে কি বুঝাইছেন? আপনি একটা মার্কেটের ডিরেকশন দেখাচ্ছেন, আপনি এখান থেকে ট্রেড নিছেন, আপের ডিরেকশনে ট্রেড নিছেন, মার্কেট আপের ডিরেকশনে যাচ্ছে, হোল্ড ইট। আপনার কাছে ভালো ডেফিনিশন তো এইটাই, তাই না? আপনি এখান থেকে বাই করছেন, এই পর্যন্ত যাবে, এর আগে আপনি বের হবেন না। এখন প্রবলেমটা হয় কই? ধরেন অনেকে বড় লট ইউজ করে, হালকা একটু মার্কেট উপরে গেলে ট্রেডটা কাট করে দেয়। এবার এই ট্রেডটা কাট করে দিয়া আবার একটু পর চিন্তা করে যে আমার ভুল হয়ে গেছে, আমি আবার এখান থেকে ট্রেড নেব, আবার আপে ট্রেড নেয়। এবার এইখান থেকে আপে ট্রেড নিছে, স্টিল সে কিন্তু প্রফিটে ছিল। আপে ট্রেড নেওয়ার পরে মার্কেট তো কনসলিডেশন নেয়, ইটস কল ফ্র্যাকটাল। আপনারা যে কোনো ক্যান্ডেল দেখতে পারবেন। ফ্র্যাকটাল কি আমি দেখা দিব না পরে। একটা ক্যান্ডেল এইখানে যেখানে শেষ হয়, পরবর্তী ক্যান্ডেলের 50% পর্যন্ত আসে। সো আপনি যে ক্যান্ডেলের স্পাইক ছিল, এই স্পাইকে প্রফিট করছেন। কনসলিডেশন যেটা আমরা বলি, প্রাইজের কারেকশন, এই প্রাইজের কারেকশনটা যখন হচ্ছে, বাট আপনি তো এখান থেকে আপনি নিয়ে নিছেন, দ্যাটস ওয়াই আপনি বাইং সেলিংয়ের কনফ্লিকশনে পড়ে গেছেন। এবার মাইন্ড আপনার সাথে কনভার্ট হওয়া শুরু করছে। এবার আপনি নিছেন বাই, মার্কেট যাচ্ছে সেলে, অ্যান্ড সেলটা তো ভ্যালিড বিকজ অফ কনসলিডেশন, তাই না? সেল তো ভ্যালিড, কনসলিডেশন নিবে মার্কেট, একটা মার্কেট বাই হয়েছে, ওইটার এগেনস্টে সেল আসবে না? অবভিয়াসলি আসবে, ওইটাই আসছে। বাট আপনি তো প্যানিক করছেন, ট্রেডটা তো অফ করে দিবেন। আপনি চিন্তা করবেন, এই একটু আগে ট্রেডে $200 প্রফিট করছি, এই ট্রেডে তো আমি আবার $100 লস করে ফেলছি। আপনি যে স্টিল $200 প্রফিট, এই দিকে কিন্তু আপনার খেয়াল নাই। আপনি তখন চিন্তা করবেন যে জাস্ট আমি যে $200 প্রফিট করছি, ওইটা আসুক, আমি আজকে মার্কেট ছাইড়া দিব, আমার বোমা মারলেও আমি আজকে আর ট্রেড করবো না। আর এই চক্করে পড়ে আমরা ওই ট্র্যাপের ভিতরে পড়তে থাকি। মার্কেট বাই হয়, আমি সেল করি, মার্কেট সেল হয়, আমি বাই করি, বিকজ আমার টাইম ডিউরেশন ছোট অ্যান্ড আমি লট করছি এগ্রেসিভ। বুঝে গেছে? সো এইখানে কাজ করে হইলো ম্যানেজমেন্ট। আমি টাইম দেখছি, ট্রেন্ড আইডেন্টিফাই করছি, পেশেন্সলি ওয়েট করতেছি, আই কান্ট ফাউন্ড এ ট্রেড, আমি কোনো ভালো ট্রেড পাই নাই, ওকে। এখানে আমি আমার ক্যাপিটালের 1% ইউজ করব। নর্মালি আমি আমার ক্যাপিটালের 5% ইউজ করি পার ট্রেড, বিকজ আমাদের দেশের যে ক্যাপিটালগুলো থাকে, আমরা ট্রেডিংটারে যেভাবে নিছি আর কি, যদিও ওইখানে 0.5%, 0.20% অ্যান্ড একদম ম্যাক্স যেখানে আপনার মানে আপনার সাইকোলজির কনফার্মেশন 100-এ 100 থাকে, সেইখানে বেটার ট্রেডাররা 1% ইউজ করে। সেইখানে বেটার ট্রেডাররা 1% ইউজ করে। বাট আমরা 1% বলতে কি বুঝি? ওদের $1 মিলিয়ন ক্যাপিটাল, $1,00,000 ক্যাপিটাল, 1% মানে $1,000। ওর জন্য 1% রিস্ক তেমন কিছুই না। $1,000 থেকে $1,00,000 থেকে $1,000 গেলে কিছুই হবে না। অ্যান্ড ওর প্রফিটটা চোখে লাগে। ট্রেডিংয়ে ক্যান ক্যাপিটাল ইম্পর্টেন্ট। আমি $2,00,000 নিয়ে যখন ট্রেড করি, আমার দিনের 1% কত? $2,000, তাই না? তো $2,000 আমার চোখে লাগবে ভাই। কিন্তু আপনি যখন ট্রেডই করবেন $500 নিয়ে, এবার আপনি 2% ধরেন না, $4 আপনার কিন্তু হবে না ভাই। আপনার ভাল লাগবে না। বা $10, $10 কিন্তু আপনার মানে চোখ ভরবে না, মন ভরবে না। আপনার এক্সপেকটেশন ফুলফিল হবে না। তখনই প্রবলেম হয়। আমরা ছোট ক্যাপিটালে এগ্রেসিভ নেওয়া হয়। আপনি $500 একদিনে প্রফিট করবেন, একদিনে লস করবেন, ওকে। এটার জন্য আপনি ডলার নেন 50,000। আপনি একদিনে $200 প্রফিট করবেন, $200 লস করবেন, ওকে। $20,000 নেন। বিকজ $20,000 এগেনস্টে $200-100 প্রফিট ব্যাপার না। বাট আপনি ক্যাপিটালে নিয়ে আসছেন $1,000, $500, সেখানে আপনার প্রত্যেক দিন $50-60, 100-150 প্রফিট করতে চাচ্ছেন। সিস্টেম ব্রেক হয়ে যাবে, আপনি ইনফ্লুয়েন্স হয়ে যাবেন, প্রবলেম হয়ে যাবে। সবার কাছে তো টাকা লিমিটেড।
আমি এই একটা জিনিসই বুঝাইতে পারি না। আপনি একদিনেরে আপনার $500 ক্যাপিটাল $2000 বানায় ফেললেন, ঠিক আছে সেটা। আপনি $2000 $4000 বানায় ফেলছেন, ওকে ডান। বাট ভাই এটা কয়বার? ওই $2000 তো হয় আপনি $500 দিয়ে $2000 বানাইছেন। ওই $2000 তো আপনার সব হচ্ছে না। ওই $2000 আপনি অ্যাজ আ ফাদার হিসাবে আপনি আপনার ছেলে মেয়েদের সব থেকে হ্যাপিনেসের জায়গা নিতে পারবেন না ভাই। একটা বেটার কান্ট্রিতে যাইতে হইলে আপনার 15-20 লাখ টাকা লাগে ভিসায়, যাইতে মাইতে সব কিছুতে টিকিট মিকিট লয়া। সেখানে $2000 বাংলা টাকায় 2.5 লাখ টাকায় আপনার কিচ্ছু হবে না। আপনি আপনার বরুণিয়া যমুনায় ঝাইরা দেন, 2.5 লাখ টাকায় কিচ্ছু হবে না। একটা জিনিস নিবে 2.5 লাখ টাকা শেষ। বাট এই 2.5 লাখ টাকা যদি লস হয়ে যায়, আপনি কিন্তু অপরচুনিটি মিস করে ফেলছেন। বিকজ এই 2.5 লাখ টাকা আপনি 6 মাসে জমাইছেন। আমি 2.5 লাখ টাকা ধইরা চইলেন না, যার 20 লাখ টাকা সে ওইভাবেও চিন্তা করেন। মানি তো সবার কাছে লিমিটেড। হ্যাঁ, অনেকের আছে এখানে, অনেক বিজনেস আছে, মাল্টিপল ইনকাম আছে, তাদের জন্য ব্যাপারটা পুরো আলাদা। ট্রেডিংয়ে ক্যাপিটাল বানায়, টাকায় টাকা বানায়। বাট আমরা এমনভাবে এটারে ভাইবা ফেলছি, মনে হয় যে অন্যভাবে টাকা আসে। নো, ট্রেডিং কিন্তু ভাই টাকায় টাকা আসে। আপনি $1 লাখ নিয়ে আসলে দেখবেন $500 কামানো আমার কাছে অনেক ইজি, ব্যাপারই না। আপনি যখন $50,000 নিয়ে আসবেন, $200-300 কামানো ভাই, $50,000 থেকে দৈনিক $500 কামানো টু মাচ ইজি। অ্যান্ড যারা প্রফেশনাল ট্রেডার, যাদের দেখেন ট্রেডিং করে এইটা করে ফেলছে, সেটা করে ফেলছে, দে হ্যাভ লট অফ মানি। দ্যাটস ওয়াই ওদের জার্নিটা সহজ হয়ে যায়। এখন ধরেন আমার কাছে যদি $1 লাখ থাকে, তাহলে আমার একটা, ধরেন আমি নর্মাল একটা টয়োটা করোলা ক্রসই কিনবো, যেটার দাম বাংলাদেশে 40-45 লাখ টাকা বা 50 লাখ টাকা। সো আমার কাছে যদি $1 লাখ থাকে, জাস্ট একটু হিসাব বুঝাই আপনারে, তাহলে আপনার মাথা খুলবে। আপনার কাছে $1 লাখ আছে, $50,000 বা $40,000 হইলো করোলা ক্রসের দাম, ওকে। এবার এই $1 লাখ থেকে প্রত্যেক দিন ভাই আমি $500 প্রফিট করতে চাই। এবার প্রত্যেক দিন যদি আপনি $500 প্রফিট করেন, তাহলে আমরা 20 দিনের একটা হিসাব ধরি। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে ধরেন 1:2 নর্মালি, অ্যান্ড আপনার উইনিং রেশিও ধরেন 1:7। মানে আপনি 10টা ট্রেড করলে 7টা ট্রেড লস করেন। সরি, অনেক ঝামেলা হচ্ছে ভাই। আপনি 10টা ট্রেড করলে ধরেন 7টা ট্রেড লস করেন, তাই না? 3টা ট্রেড লস করেন, 7টা আপনার প্রফিট হয়। অ্যান্ড আপনি অ্যানালাইসিস চেক করে দেখেন আপনার বেশিরভাগ ট্রেড প্রফিটই হয়, আপনি হোল্ড করতে পারেন না। আপনি একটা ট্রেডে $100 লস তো করেন, বাট ওইটার এগেনস্টে $200 প্রফিট করতে পারেন না আপনি, বিকজ অফ আপনার ওই সিস্টেমই নাই। আপনি অতটুকু হোল্ডই করতে পারেন না। এবার যেই মানুষটা $500 করে দৈনিক প্রফিট টার্গেট রাখছে $1 লাখ থেকে, জাস্ট এই জায়গায় আপনার নিজের বসান্ত, $1 লাখ থেকে $500 দৈনিক কত হয় ভাই? 0.5%। 0.5% প্রত্যেক দিন প্রফিট করা ভাই, আমি এটার প্রুফ আর কয় লাখবার দিব আমি জানি না। 0.5% প্রত্যেক দিন প্রফিট করা, এইটার প্রুফ আমি কয়েক কোটিবার দিতে পারবো। অ্যান্ড সিস্টেমেটিকলি আপনি ধরেন ট্রেড করেন 20 দিন, 5 দিন লস করছেন, তাই না? আপনার কাছে মোটামুটি 5 দিনের মতন প্রফিট আছে, ওকে। যেমন ধরেন আপনি এখান থেকে 20টা ট্রেড নিছেন, 5টা লস করছেন, সো 5-এ 5-এ কাটা, তাই না? 10টা ট্রেড আপনার কাছে প্রফিটেবল। এবার এই 10টা ট্রেড যখন প্রফিটেবল থাকে, উইচ ইজ আপনি পার মান্থ $5,000 ইনকাম করতেছেন, 6 লাখ টাকা। আপনার এই সেম 50 লাখ টাকার একটা গাড়ি কিনতে সময় লাগবে মাত্র 6 মাস, 7 মাস, 8 মাস। অ্যান্ড এইটার জন্য আপনার অনেক বেশি রিস্ক নিতে হবে না, অনেক বেশি রিস্ক নিতে হবে না। এবার আপনি যদি 50-50তেও থাকেন, তাইলেও অনেক ইজিলি হয়ে যাবে, বিকজ অফ আপনার ক্যাপিটাল ম্যাটার্স। এবার এই সেম গাড়িটা কিনতে আপনার ক্যাপিটাল যদি থাকে $500, এবার এইটার এগেনস্টে আপনি 0.5% ধরেন, তো কত আসে? $2.5। এবার $2.5 দৈনিক প্রফিট করে আপনি কি গাড়ি কিনবেন? দ্যাটস ওয়াই ক্যাপিটাল ইজ ইম্পর্ট্যান্ট। অ্যান্ড বলতে পারেন ভাই আমার কাছে তো 500 আছে, আলহামদুলিল্লাহ। অনেকের কাছে 500 থাকে না। আপনি 500 নিয়েই নামেন। এইটা বোঝানোর একমাত্র রিজন হইলো আপনার মার্কেট সেন্টিমেন্ট থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনার ব্রেইনের সেন্টিমেন্ট বুঝা। ট্রেডার হইতে হইলে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হইল ম্যানেজমেন্ট। সবার কাছে নলেজ আছে। এই সেঞ্চুরিতে আইসা কেউ বলতে পারবে না যে আমার কাছে এক্সেস নাই, সবার কাছে নলেজ আছে। আপনি হুদ্দায় আমার কাছে কোর্স করতেছেন, না করলেও কোনো সমস্যা ছিল না। অতটুকু নলেজ আপনার আছে যতটুকু আপনি প্রফিট অ্যান্ড লস করার মতন যে ক্যাপাসিটি, ওইটা আপনি জানেন। প্রবলেম এক জায়গাতেই,
সিস্টেমেটিক না। প্রবলেম আটকায় মানুষ যায় এক জায়গাতেই, ম্যানেজমেন্ট না থাকার কারণে। এই প্রবলেম সবচেয়ে বড় প্রবলেম। সবাই $1,000 $20,000 কনভার্ট হয়ে যাবে এইটা তো বলে, বাট $1,000 লস হয়ে গেলে যে আমি নিঃস্ব হয়ে যাব এটা কিন্তু কেউ বলে না, বিকজ সবার কাছে তো টাকা লিমিটেড। এটা প্রবলেম ভাই। আর এই প্রবলেমের সলিউশন দুনিয়ার কেউ দিতে পারবে না যদি আপনি না নিতে পারেন। আর এই সলিউশন 2টা কাজ থেকে আসতে পারে। 1 মেডিটেশন, 2 মেডিটেশন। এই 2টা জিনিস থেকেই এই প্রবলেমের সলিউশন আসবে। জাস্ট চিন্তা করা যে আমি আজকে সিস্টেম ব্রেক করব না, আমি লস করলে এতটুকুই করব, প্রফিট ইনফাইনাইট হইতে পারে, বিকজ একটা জিনিস তো মাথায় রাখতে হবে, আমার কিন্তু এটা শেষ হয়ে গেলে আর নাই। বাট এটা থেকে যেটা আমি চিন্তা করতেছি, এক্সপেক্ট করতেছি, $500 থেকে আপনি কতই বা কামাই ফেলবেন? $1,000 কামাই ফেলবেন, $1,000 কী হবে? কিচ্ছু হবে না। বাট $500 যদি চইলা যায় ভাই, আপনার কিন্তু আবার ক্যাপিটাল গুছাইতে 6 মাস লাগবে। ওকে, সো এটা ইম্পর্টেন্ট। সবার আগে আমরা যেটা দেখব TTPM। 1 নম্বর হলো মার্কেটের টাইম ফ্রেম, কখন আমি ট্রেড করব। 2 নম্বর হলো মার্কেটের ট্রেন্ডের যে সিচুয়েশনে আমি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারতেছি কিনা। 4 নম্বর হলো পেশেন্সলি ওয়েট করা। যদি ওয়েট বেটার হয়, আপনি যেই চিন্তাধারা নিয়ে ট্রেড রান করতেছেন ওইখানে যদি আপনার রিস্ক ম্যানেজমেন্টের কনফার্মেশন মিলে, সাইকোলজির কনফার্মেশন মিলে, স্ট্র্যাটেজি, ব্যাক টেস্টিং, আপনার মন বলতেছে হ্যাঁ এটা আমার জন্য বেটার কাজ করবে, অ্যান্ড এটা মন বললে হবে না, এটার জন্য আপনার খাতা কলমে মানে সিস্টেম আছে, ওকে, আপনি আপনার ক্যাপিটালের 2%, 30%, 50% ইউজ করতে পারবেন, সমস্যা নাই। 15%, 10% ইউজ করেন, বিকজ আমাদের ক্যাপিটাল ছোট, দ্যাটস ওয়াই আমি 10% বলছি। ক্যাপিটাল বড় হলে কিন্তু বলতাম না। ওকে, এতটুকু করেন যেটা আপনার চোখে লাগে, ডিসেন্ট অ্যামাউন্ট, বিকজ এটা আপনার জন্য অনেক ভ্যালিড ট্রেড। আবার এতও করেন না, বিকজ মার্কেটে 100% বলতে কিছু নাই। 2 নম্বর, এই ট্রেডটা যদি আপনার পেশেন্সলি ওয়েট করতে করতে মনে হয় যে না ঝয়ঝামেলার দিকে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আমার সিস্টেম ফলো হচ্ছে না, তাইলে খুব কম রিস্ক নেন। ফেয়ার অফ মিসিং আউট, অনেকের ট্রেডটা মিস হয়ে যাওয়ার ভয় থাকে, খুব কম রিস্ক নিয়ে ট্রেড এটা করে ফেলেন। এই 4টা জিনিস হইলেই হবে ইনশাল্লাহ, আর কোনো প্যারা নাই। বুঝা গেছে? ওকে, চলেন এবার আমরা সেশনের দিকে যাই। সো সেশন বোঝানোর জন্য আমি ফরেক্সেই যাই, এটা বেস্ট হবে। আমি ধরেন ফরেক্সের ইউরো ইউএসডিতেই যাই। একটা জিনিস খেয়াল করেন, এই যে মার্কেটের যে সিচুয়েশন দেখতেছেন, মোমেন্টাম, কনসলিডেশন, আবার কনসলিডেশন, মোমেন্টাম, কনসলিডেশন, কনসলিডেশন, মোমেন্টাম, কনসলিডেশন, মোমেন্টাম, কনসলিডেশন, এখানে একটা প্যাটার্ন খেয়াল করছেন? একটা মার্কেট যখন বাই হয় ডিসেন্ট অ্যামাউন্ট সেল হয়, আবার সেমভাবে বাই হয়, ডিসেন্ট অ্যামাউন্ট সেল হয়। এবার এই মার্কেটের এইটা একটা প্যাটার্ন, আবার এই সেম মার্কেট বাই হয়েছে, সেল হয়েছে, এবার এই যে কনসলিডেশনটা এটা লম্বা সময় ধরে হচ্ছে, ইটস কল ম্যানিপুলেশন। আবার বাই হয়েছে, অ্যান্ড এটা হবেই স্বাভাবিক, বিকজ মার্কেটে যত দিন যাচ্ছে ট্রেডার বাড়তেছে, আর যত ট্রেডার বাড়তেছে মার্কেট ডিফাইন করা কঠিন হয়ে যাচ্ছে, বিকজ যারা বিগ অর্ডার রান করে তারা অনেক হিসাব কিতাব করে, আর নাহলে তো ওদের টাকা লস হয়ে যাবে, ওরা কোনোভাবে টাকা লস করতে চাবে না। সো এইটা হইল কনফ্লিকশন মার্কেট, এটা উইদাউট সেশনিং মার্কেট। এখানে একটা সেশন হয়তো অফ সেশন থাকে, অফ সেশন বলতে লাস্টের সিচুয়েশন, বিকজ আপনি চিন্তা করেন 6 ঘন্টার জন্য আমার যদি কোনো কাজ দেয়, প্রথম 2-3 ঘন্টা আমি যেভাবে করতে পারবো, লাস্টের 2-3 ঘন্টা কি আমি সেইভাবে করতে পারবো? ওইটার আমরা অফ সেশন বলি। আরেকভাবে অফ সেশন বলি যখন মার্কেট অফ থাকে, ওইটা তো বাতি। সো এইটা হইলে একটা মার্কেট, এইটা সেশন চলাকালীন সিচুয়েশন সময়ে থাকে। যখন কোনো সেশন রান হয় তখন মার্কেটে মোমেন্টাম থাকে, বাই হবে না সেল হবে ডাজেন্ট ম্যাটার, ওইটা আমি জানি না, বাট মার্কেটে মোমেন্টাম থাকবে। আর যখন মার্কেটে মোমেন্টাম থাকে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটার কাজ করে। আর এইটা হলো চপি মার্কেট, এটা অফ সেশনে ঘটে। এবার এইখানে অনেকগুলো দেখবেন এই যে চপি মার্কেট, এটা অফ সেশন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো। এইখানে দেয়ার ইজ এ চপি অফ সেশন। এই যে এগ্রেসিভ জিনিসগুলো দেখতেছেন এটা হয়তো সেশন ওপেন হওয়ার সাথে সাথে, বাট মার্কেট যখন 2টা সেশন একসাথে ওভারল্যাপ হয়, বুঝবো কেমনে? ফরেক্স মার্কেটে কিন্তু মোটামুটি আমাদের 4 ধরনের সেশন থাকে, আমি দেখাই দিচ্ছি, এইটা একটু দেখে লই। 4টা সেশন থাকে। একটা হলো সিডনি সেশন, জানেন আপনারা, টোকিও সেশন, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক। এই 4টা মূলত সেশন থাকে। এখানে যে টাইম ফ্রেমটা দেওয়া আছে এটা অ্যাকর্ডিং টু বাংলাদেশে টাইম ফ্রেম দেওয়া আছে। সেশন ছাড়া কিন্তু আমরা ট্রেড এক্সিকিউট করতে পারবো না। মোমেন্টাম পাবো না মার্কেটে। ওকে ভাই, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের থেকে এই জিনিস শেখা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার আমি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইলাম, বাট বেসিক ঠিক নাই,
আপনি কখন যায় কোনটা সাপোর্ট ইউজ করবেন আর কোনটা ডিমান্ড ইউজ করবেন এটা যদি আপনি না জানেন তাহলে আপনি শেষ। আর এই জিনিসগুলাই মোস্ট ইম্পর্ট্যান্ট, বাকিগুলো তো আপনি ইউটিউব থেকেও শিখতে পারবেন। আচ্ছা, ফরেক্সের যে সিডনি অ্যান্ড টোকিও মার্কেট আছে এই দুইটার আমরা একটা মার্কেট বানায় ফেলবো, এটার আমরা বলবো এশিয়ান মার্কেট। ওকে, কি বলবো? এশিয়ান মার্কেট। সো আমরা গ্লোবালি যদি চিন্তা করি সিডনি অ্যান্ড টোকিও একটা মার্কেট, সেটা হলো এশিয়ান মার্কেট। লন্ডনের মার্কেটকে আমরা ইউরোপিয়ান মার্কেট বলি, আর নিউ ইয়র্কের মার্কেটকে আমরা ইউএসএ মার্কেট বলি। ওকে, সো আমরা বলবো ইউএসএ সেশন, বা আপনি এটাও বলতে পারেন নিউ ইয়র্ক সেশন। আর লন্ডন সেশনটারে মূলত আমরা ইউরো সেশন বলি, ইউরোপের সেশন বলি। আর এই দুইটা মিলে আমরা এশিয়ান সেশন বলি। আর এটা টাইম ফ্রেমও দেখেন মোটামুটি সেম টাইপের। সিডনি মার্কেট 3টা বাজে 4টা বাজে ওপেন হয়, বাংলাদেশি টাইম ফ্রেমে কয়টা বাজে ওপেন হয়? এটা কনফ্লিকশন থাকে 1 ঘন্টা উপর নিচে থাকে, সেটা সামার আর উইন্টারে থাকে। বাট আপনার প্যারা নাই, আপনি ইন্ডিকেটর দেখে বুঝতে পারবেন যে কখন আসলে রান হবে। যে কোনো কান্ট্রিতে থাকেন, সেশন খুব ইজি প্রসেস। দেন লন্ডন যেটা, এটা হলো ইউরোপিয়ান সেশন। এখানে ইউরোপের মানুষেরা বেশি বেশি ট্রেড করে। বাংলাদেশের টাইম ফ্রেমে 1টা থেকে স্টার্ট হয়, কোনো কোনো সময় 2টা থেকেও স্টার্ট হয়, পরে জানবো না। নিউ ইয়র্ক যেই সেশনটাতে সব থেকে বেশি মানুষ ট্রেড করে, এখানে যদি দেখেন হাই ভলিউম নিউ ইয়র্ক আর লন্ডন যখন মার্কেটের ভিতরে ওভারল্যাপ হয়, ওভারল্যাপের সময় মার্কেটে হাই ভলিউম থাকে, ভলিটিলিটি থাকে। অ্যান্ড একটা ভ্যালিড সেশন যখন ওপেন হয় তখন মার্কেটে হাই ভলিটিলিটি থাকে। সিডনি অ্যান্ড টোকিও, এই সিডনি অ্যান্ড টোকিও সকালবেলা একটা ওভারল্যাপিং টাইম দেয়। সিডনি শুরু হয় 3টা থেকে, টোকিও শুরু হয় 6টা থেকে। তার মানে এখানে কমন কি? 6টা থেকে এখানে শেষ হয় 3টায় 12টায়, তার মানে 6টা থেকে 12টা পর্যন্ত একটা কমন টাইম। এই কমন যে টাইমটা, এই টাইমটারই মূলত হাই ভলিউমের টাইম বলা হয়। সিডনি আর টোকিও যখন ওভারল্যাপ হয়, মানে দুইটা সেশন একসাথে মার্জ হয়, তখন মার্কেটে ভলিটিলিটি বেশি থাকে। এখন আপনি যদি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে বেসড থাকেন, যে আমি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসই করব, অন্য কিছু করব না, তাইলে আপনি অ্যানালাইসিস তো করতে পারবেন। ধরেন কোনো ডিমান্ড জোন এরিয়া মার্ক করে বসে থাকলেন, বাট আপনি এই জিনিসগুলা আইডেন্টিফাই করতে না পারার কারণে, মোমেন্টাম আইডেন্টিফাই করতে না পারার কারণে আপনার লিকুইডিটি আইডেন্টিফাই করতে পারবেন না, যে কোথায় স্মার্ট মানি বিগ অর্ডার রান করতেছে, কোথায় ইনস্টিটিউশনাল ট্রেড করতেছে। এই ট্রেডগুলারে ফাইন্ড করার জন্য আপনার সেশন ইম্পর্টেন্ট। তার মানে এই না যে সেশন ছাড়া আপনার মার্কেটের বিগ অর্ডার রান হয় না, অফ সেশনেও বিগ অর্ডার রান হয়। মাঝে মাঝে দেখবেন রাত্রেবেলা ঘুমায় আছেন, নিউ ইয়র্ক শেষ হয়ে যাবে, লাস্ট 1 ঘন্টায় মার্কেটে বিগ 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 ক্যান্ডেল হয়ে যায়। এটা স্বাভাবিক বিষয়, বাট এটা হইলে আপনার জন্য মার্কেট ফাইন করা ইজি হয়ে যাবে। বেশিরভাগ মানুষের মার্কেটে অনেক নলেজ থাকে, বাট তারা মার্কেটে এসে কানা হয়ে যায়, ভাই মার্কেটে এসে কী করব, কোনটা থেকে ফার্স্টে স্টার্ট করব, কীভাবে অ্যানালাইসিস স্টার্ট করব, এটা আসলে আমাদের জানা থাকে না, প্যারা হয়ে যায়। ওকে, সো দেন টোকিও অ্যান্ড লন্ডন দুপুরবেলা একটা ওভারল্যাপিং টাইম থাকে, নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি একটা ওভারল্যাপিং টাইম থাকে 3টা থেকে 4টা পর্যন্ত। বাট আমরা 2টা টাইমে ট্রেড করি, সব থেকে ভ্যালুয়েবল। যেমন আমি দুপুরবেলা নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি, বিকজ এই টোকিও মার্কেটটারে আমি কাউন্ট করি অ্যাজ আ এশিয়ান সেশন হিসেবে। এশিয়ার লাস্ট 1 ঘন্টা যখন এশিয়ান মার্কেটগুলো বন্ধ হয়ে যায়, লাইক বিভিন্ন কারেন্সির, জাপানিজ, তারপর আপনার যেসব কান্ট্রিতে এশিয়া থাকে, এশিয়ান কারেন্সি ইউজ করে এক কথায়, ওই মার্কেটগুলো যখন বন্ধ হয়ে যায় লাস্ট 1 ঘন্টা একটা মার্কেটের বাফারিং আসে। বিকজ দুইটা মার্কেট সিডনি অ্যান্ড টোকিও একসাথে 3টা থেকে স্টার্ট হয়ে 12টা 3টা পর্যন্ত চলে, 2টা পর্যন্ত চলে। তার মানে এখানে কিছু তো থাকে, এত 2টা সেশনের বায়ার সেলার লাস্টের 1 ঘন্টা সময় অনেক কিছুই থাকে এদের। দ্যাটস ওয়াই আমি টোকিওর টাইমটা পিক করি অ্যান্ড লন্ডনের স্টার্টিংটা পিক করি, ইউরোপ মার্কেট। সো এটা আমার জন্য একটা ভ্যালুয়েবল টাইম। দ্যাটস ওয়াই যে যখন দেখবেন মার্কেটের ভিতরে আমি লাইভে যাইতাম, আমি এই 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 টাইমটাতে বেশি যেতাম, বিকজ এই টাইমটাতে আমি সব থেকে বেশি ট্রেড করি। আমার বেশিরভাগ স্ট্র্যাটেজিতেই এই টাইমে করা। ডাউন নিউ ইয়র্ক আর সিডনি, এটা তো রাত্রের বেলা ভাই, এটা তো ভ্যালুয়েবল টাইম, অনেক ভোরে, ওইটা বেশি কাউন্ট করতে পারি না। প্রত্যেকটা সেশনের ফার্স্টে অ্যান্ড সেশনের লাস্টে মার্কেটের এগ্রেসিভ হওয়ার চান্স খুব বেশি থাকে। মাঝখানে যায় মার্কেট ফ্লো পাওয়া যায়, যখন মার্কেট বাইং ফ্লো পায় ও মাঝখানে পুরোটা সেশন বাইং হইতে থাকে, যখন মার্কেটে সেলিং ফ্লো পায় ও পুরোটা সেশন সেলিং হইতে থাকে। আর একটা সেশন ওপেন হওয়ার সময় মার্কেট ম্যানিপুলেশন অলরেডি ডান হয়ে যায়। আমরা যে ওই যে যেখানে ড্র করে বসে আসছিলেন, যে যেমন একটু আগে দেখাইছিলাম ডাও জোন্স, এখান থেকে ট্রেড নিব, নো, কালকে মার্কেট ওপেন হইলে এখানে বাইং সেলিং দুইটাই হবে। খেয়াল করেন, যেখান থেকে আপনি বাইং ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইছেন ওইখান থেকেই মার্কেট উপরে যাবে না, বাইং সেলিং দুইটাই হবে। মার্কেট কনফ্লেকশন কইরা দোনো দিকের লিকুইডিটি সুইপ করে পরে মার্কেট উপরে যাবে। বিকজ সপ্তাহের যে প্রথম দিন থাকে, সপ্তাহের প্রথম দিনেও কিন্তু মার্কেটে মোমেন্টাম থাকে না। সপ্তাহের প্রথম দিন অ্যান্ড শুক্রবার লাস্টের দিন কি হবে কেউই জানে না, কার অর্ডার কীভাবে ফুলফিল করতে হবে কোনো ঠিক ঠিকানা নাই।
ওই দিন মার্কেট কী টাইপের বিহেভ করবে নিউ ইয়র্কে এটা কেউ জানে না, শুক্রবার দিন। অ্যান্ড সোমবার দিন সকালবেলা কী টাইপের মার্কেট বিহেভ করবে কেউ জানে না, বিকজ 2 দিন অফ আছে। কারো টেকনিক্যাল অ্যানালিসিস ঠিক নাই। যে মানুষ 2 দিন আগে ট্রেড করছে সে এখনও ট্রেড মার্কেটে না থাকার চান্স খুব বেশি। ওকে, সো এই জিনিসগুলা আপনি জাস্ট কই পাবেন? এই যে ইন্ডিকেটরে যায় সার্চ করেন, এখানে আসেন, এই যে সেশনের লাক্স অ্যালগো দেখছেন, এই যে সেশন লাক্স অ্যালগো, এটা লাগায় দেন, তাইলে মূলত বুঝা যাবেন যে মার্কেটের ভিতরে কখন বাইং সেলিং হবে অ্যান্ড কখন বাইং সেলিং হবে না। ওকে, এই যে দেখেন মোস্ট অফ দ্য টাইম বড় বড় যে ক্যান্ডেলগুলো আছে এটা খেয়াল করলে দেখবেন যে মার্কেটের সেশন স্টার্ট হইলেই রান হয়। এখান থেকে স্টার্ট করি আমি। হ্যাঁ, ওকে, 2টা বিগ ক্যান্ডেল দেখছেন, 1 ঘন্টার সেল, 1 ঘন্টার বাই। লন্ডনের লাস্ট ঘন্টায়, লাস্ট 2 ঘন্টায় অ্যান্ড নিউ ইয়র্কের ফার্স্ট ঘন্টায়, যখন 2টা ওভারল্যাপ হয়েছে একসাথে, খেয়াল করছেন? এই যে যখন 2টা ওভারল্যাপ হয়। টোকিও, যেখান থেকে সিডনির মাঝামাঝি, টোকিও ফার্স্টের ঘন্টায় যেখান থেকে টোকিও ওপেন হয়েছে ওই জায়গা থেকেই ফার্স্টে 2টা বড় ক্যান্ডেল, পরে মার্কেট সাইড হয়ে গেছে। লন্ডন ওপেন হওয়ার সাথে সাথেই বিগ ক্যান্ডেল। ডিরেকশন পরে, ডিরেকশন ইম্পর্টেন্ট না, আমরা ভলিটিলিটি খুঁজতেছি, মোমেন্টাম খুঁজতেছি, ডিরেকশন পরে ডিসাইড হবে। ওকে, নিউ ইয়র্ক সবার আগে ছিল কতটুক, বাট লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক যখন ওভারল্যাপ হচ্ছে দেখেন মার্কেটে বাইং সেলিং দুইটাই হচ্ছে। আপনি এইটার মাধ্যমে অন্যভাবে আরও প্যাটার্নও বের করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। টোকিও, বিকজ আমরা বেশিরভাগ মানুষ এখন বলতে পারেন ভাই সিডনির ভিতরে তো তেমন কোনো ভলিটিলিটি দেখি না। হ্যাঁ, এটার জন্য আবার কারণ আছে, এটার জন্য আবার সিডনির স্পেসিফিক মার্কেটে যেতে হবে, তাহলে আবার ভলিটিলিটি পাবেন। এইউডি অস্ট্রেলিয়ান কারেন্সি কিন্তু সিডনির কারেন্সি। এইউডিতে গেলে আবার আপনি অস্ট্রেলিয়ান ডলারের ক্ষেত্রে মোটামুটি ভ্যালিড বাই সেল পাবেন, যেমন এই দেখেন সিডনির বাই, এগ্রেসিভ বাই। এই সেম জিনিস তখন ছিল না। এই দেখেন সিডনি ওপেন হওয়ার পরে তেমন বাই সেল নাই, বাট পুরাটা সেশন একতরফা সেল আসছে। আচ্ছা যাই হোক, সিডনি এখানে তেমন বাই সেল নাই, বিকজ সিডনি থেকে টোকিওতে বেশি বাই সেল হয়। এটা রিজন আছে, বিকজ টোকিওর মার্কেট অনেক বড় সিডনির তুলনায়। আর সিডনি অ্যান্ড টোকিও দুইটা মিলিয়ে কিন্তু এশিয়ান সেশন হয়। আর আপনি যদি আমার ওভারল্যাপিং টাইম দেখেন, আমি কিন্তু বলছি সিডনি আর টোকিও যখন ওভারল্যাপ হয়, এটা ওভারল্যাপ হয় 6টা থেকে বাংলাদেশি টাইম ফ্রেমে। সো 6টা থেকেই মোস্ট অফ দ্য টাইম কিন্তু ভলিটিলিটি আসছে। এই দেখেন, এই যে নিচে টাইম ফ্রেমটা দেখেন, এখানে খেয়াল করেন 6টায় ভলিউম। সিডনি আসেন, এই যে 6টায় ভলিউম, কই সিডনি দেখেন। ওকে, এখানে এই দিন মার্কেট পুরো দিনের লো ভলিটিলিটি ছিল। এই সব কিছু তো আর একতরফা করতে পারবেন না। সিডনি বাই সেল, 6টা বাজে মার্কেটের এগ্রেসিভনেস শুরু হয়। ওকে, এই যে এদিকে আসেন, ওয়ার ইজ টোকিও, এই যে টোকিও 6টায় এগ্রেসিভ বাই সেল। এবার এই 1 ঘন্টার ক্যান্ডেল তো দেখতেছেন, একটা ক্যান্ডেল লাগবে ভাই আপনার। মার্কেটে 4টা সেশন ওপেন হয়, এই 4টা সেশনের ভিতরে সেশনের ওপেনিং টাইম পাবেন একটা, ওভারল্যাপিং টাইম পাবেন। এই 7টা টাইম মিলায়া আপনি যে কোনো 2টা টাইম 3টা টাইম চুজ কইরা ওই 2-3টা টাইম ফ্রেমে 2-3টা কারেন্সি চুজ করবেন। জাস্ট চিন্তাই থাকবে যে আমার 1 ঘন্টার একটা মার্কেট লাগবে। ইটস মোর এনাফ, একটা মার্কেটই লাগবে। আর অন্য অন্য কন্ডিশন তো আছেই, বাট সেশনটা বুঝাইলাম কেন, মার্কেটে আপনি বুঝবেন যে আসলে কখন কোন সেশনের ম্যানিপুলেশন হচ্ছে, দেন আমি কোন জায়গা থেকে বাই করব না করব এই জিনিসগুলা। তারপরে এত কিছু চিন্তা করার পরও দেখবেন 10টা ট্রেড করলে 6টা ট্রেড 5টা ট্রেড লস হচ্ছে, বাট নো প্রবলেম, যখন কারণগুলো চাই না যাবেন তখন আর প্যারা হবে না। ওকে, তাইলে আমরা এখান থেকে সেশন দেখলাম, অফ করে দিই, আমি আবার যাই ইন্ডিকেটারে যাই, দেন সেশনে সার্চ করি। ওকে, দিস ইজ সেশন। এবার এই প্রত্যেকটা সেশনের আলাদা আলাদা ভ্যালুয়েশন আছে, এই প্রত্যেকটা সেশনের আলাদা আলাদা কারেন্সি আছে। কিছু কিছু বলি, লাইক সিডনির জন্য এইউডি ইউএসডি, এনজিডি ইউএসডি, এনজিডি নিউজিল্যান্ড ডলার। ওকে, এটা হলো সিডনির মার্কেট। টোকিওর জন্য জেবিপি ইউএসডি, জেপিওয়াই ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জেপিওয়াই মানে জাপানিজ ইয়েন, যেইখানে যেইখানে আছে সেইখানে আপনি মূলত টোকিওর সেশনে ট্রেড করতে পারবেন। এবার একটু অ্যাড করে দেই, লাইক যখন আপনি টোকিওর সেশনে ট্রেড করবেন, টোকিও মানে এশিয়ান সেশনের জাপানিজ ইয়েনের ভিতরে যখন ট্রেড করবেন, যদি মার্কেট ডাউন থাকে, এই জিনিসগুলো কিন্তু স্ট্র্যাটেজির জন্য না, এগুলো জাস্ট বলে দিচ্ছি, আপনি খেয়াল রাখবেন। ধরেন একটা মার্কেটের কন্ডিশন অনেক ডাউনে একটা মার্কেটের কন্ডিশন, এই সিচুয়েশনে আপনি মার্কেটের ভিতরে প্যাটার্ন খেয়াল করতেছেন, এই টাইপের প্যাটার্ন খেয়াল করতেছেন। এবার এইখানে আপনার মার্কেটের টোকিওর সেশন ওপেন হয়েছে, একে তো মার্কেটের ডাউন সিচুয়েশন, এত বড় ডাউনের পরে উই ডিজার্ভ আ বাই, আমরা এখান থেকে বাই খুঁজি 1 নম্বর। এবার কোনো দেশের কারেন্সি কেউ চাবে না যে ওই দেশের কারেন্সির ভ্যালুয়েশন কমুক,
এটা নট অনলি টোকিওর ক্ষেত্রে, যে কোনো কারেন্সির ক্ষেত্রে। সো যখন এদের নিজস্ব স্টক মার্কেট ওপেন হয়, নিজস্ব ফরেন কারেন্সির এক্সচেঞ্জ ওপেন হয়, তখন অল দ্য টাইম চিন্তা করবে বাইংয়ে থাকার, মোস্ট অফ দ্য টাইম। কেন? মার্কেট স্ট্রাকচার বাই হলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাইলে অ্যাভয়েড করবেন বা চিন্তা করবেন বাইং করার জন্য। বিকজ কোনো দেশের কারেন্সি কেউ চায় না যে আমার সেল হোক, সবাই চায় আমার বাই হোক। সো এই যে ইউএস ডলার অ্যান্ড জাপানিজ ইয়েন দেখতেছি আমি, টোকিওর ভিতরে যদি খেয়াল করেন, জাপানিজ সেল হচ্ছে খুব কম টাইপের, খুব কম টাইপের, খুব কম। টোকিও সেল হয় খুব কম। ওই যে বলছি মার্কেট উপরে থাকলে সেল আসে। এবার এত বড় বাই আপনি যদি এখান থেকে এটা সরায় দেন তাইলেই বুঝবেন, এত বড় বায়ের পরে আপনি এখান থেকে এমনিতেই সেল রিজার্ভ করেন, এত বড় বায়ের পরে আপনি এমনিতেই সেল রিজার্ভ করেন। এবার এটা টোকিও হোক আর যে কোনো কারেন্সি হোক। বাট আমি আপনার এডিশনালি বলতেছিলাম যে একটা মার্কেটের সিচুয়েশন যদি ডাউনে থাকে, ওইখান থেকে যদি আপনি কনফার্মেশন পান বাইং, আপনার সাইকোলজিক্যাল, যে আমি এখান থেকে সাইকোলজিক্যালি বাইং করতে চাই, এটা আমি ধরিয়ে রাখছি আমি এখান থেকে বাই করব। সো আপনার সাইকোলজিক্যালি যদি বাইংয়েরই কনফার্মেশন থাকে, তখন এটা আপনার জন্য অনেক বেটার হবে যে আমি এই সেশনে বাই করব বিকজ অফ ওর নিজস্ব কারেন্সি। সো ইউএসডি এখানে বেস কারেন্সি ঠিক আছে, কিন্তু ইউএসডি এন্ড জেপিওয়াই অনেক ভ্যালুয়েবল কারেন্সি ফর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ইয়ার জন্য, নিউ ইয়র্কের সেশনের ট্রেডের জন্য, অ্যান্ড জাপানিজ ট্রেডের জন্য। সো আমরা যখন জাপানিজ ইয়েনে ট্রেড করব, ইউএসের সাথে বা ইউরোর সাথে, জেপিবির সাথে, ডলার পাউন্ডের সাথে, যার সাথেই হোক, যখন মার্কেট ডাউনের দিকে থাকবে আমরা অল দ্য টাইম চিন্তা করব বাইং করার। বাট সেটা অবভিয়াসলি লিকুইডিটির পরে, লিকুইডিটির পরে, স্টপ লস হিট হওয়ার পরে। এবার এই টাইপের যদি কোনো কন্ডিশন থাকে, লাইক আপনি মার্কেটের এই টাইপের কন্ডিশন দেখছেন, আপনি এখানে কি করবেন? বাই না সেল? আপনি জাস্ট নিজের চিন্তা করেন তো, এখানে কয়টা বার টাচ হয়েছে এই প্রাইস পয়েন্টে, কি বড় স্ট্রং রেজিস্ট্যান্স। এবার এইখানে যদি আমি কোনো স্মার্ট মানির কিছু পাই, লিকুইডিটি সুইপ বা কিছু একটা, লাইক এই টাইপের ক্যান্ডেল যদি উপরের দিকে পাই, ভ্যালিড জিনিস না? বিকজ অফ এই যে দিস ইজ লিকুইডিটি সুইপিং ক্যান্ডেল। হ্যাঁ আমি এখানে আগেই দেখছি, বাট যে কোনো ট্রেডার এইখানে আসলে ট্রেড করবে ডাউনে, যে কোনো ট্রেডার। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বার মার্কেটে এইখান থেকে রিজেকশন দিছে, অ্যান্ড সেকেন্ড টাইমে যখন আমি এখান থেকে রিজেকশন পাবো, তখন আমি এমনিতেই এখান থেকে সেল করার ট্রাই করব। বিকজ অফ ওর মার্কেটের ডিরেকশনই এটা, মার্কেটের সেন্টিমেন্টই এমন। আবার এই সেম সিচুয়েশন যদি এইখানে হয়, লাইক এতগুলা সেল এইখান থেকেই ধরেন, এতগুলা বাইং রিজেকশন গেছে এইখান থেকে, এবার মার্কেটে এই লেভেলে আসছে, অ্যান্ড আপনার টোকিওর সেশন ওপেন হয়েছে। চলেন আমরা পুরোটা অফ করে দিই, দেখি কি অবস্থা। লিভ আসি না এই পর্যন্ত। এবার অ্যাজ আ ট্রেডার আপনি এইখানে আসলে অবভিয়াসলি বাইং করার অপরচুনিটি রাখবেন, অবভিয়াসলি বাইং করার অপরচুনিটি রাখবেন, 1 ঘন্টার জন্য হইলেও রাখবেন। বিকজ জোনটাই এমন। কি বলছিলাম? সিডনির ভিতরে এইউডি, ইউএসডি বা এইউডি থাকবে, যে কোনো কারেন্সি, আপনি অন্য কোয়াড কারেন্সি বাড়ান আপনার ইচ্ছা, এইউডি থাকবে মাস্ট। দেন আপনি যখন জাপানিজ মানে টোকিওর সেশনে ট্রেড করবেন, জাপানিজ ইয়েন রাখবেনই। এবার জাপানিজ ইয়েনের সাথে আপনি অনেকগুলো কানেক্ট করতে পারেন এইখানে, লাইক আপনি ইউএসডি জেপিওয়াই করতে পারেন, ব্রিটিশ পাউন্ড অ্যান্ড জেপিওয়াই করতে পারেন, এই যে আপনার ইচ্ছা। আবার যখন আমি লন্ডনে ট্রেড করব, তখন আমার ইউরো থাকতে হবে মাস্ট, ইউরো ইউএসডি, বিকজ তখন ইউরো এসডির ভলিটিলিটি আসবে। ইন্ডিকেটার ইউজ করেন, ওকে। এখন আবার যখন মার্কেট লন্ডন আসবে, মার্কেটের ভিতরে ভলিটিলিটি আসবে। হ্যাঁ, যদি মার্কেট আপে থাকে, তাইলে দুপুরবেলা যখন মার্কেট ওভারল্যাপ হবে টোকিও আর লন্ডনের সাথে, বা 2টার পরের থেকে আই এম আ সেলার অফ দিস এরিয়া বিকজ মার্কেট আপে। মার্কেট যদি ডাউনে থাকে আই এম এ বায়ার অফ দিস এরিয়া। বাট সেটা অবভিয়াসলি একটা দুইটা কনফার্মেশন না, সেটা লিকুইডিটি সুইপের পরই হইতে হবে, ওকে। দ্যাটস ওয়াই দেখবেন মার্কেট নিচে থাকলে সেল, লন্ডনে বাই, তেমন বাই সেল নাই, মার্কেটই সাইড ওয়েজ, ও সাইড ওয়েজ। এখান থেকে আবার মার্কেট সেল আসছে, ভ্যালিড কনফার্মেশন পাইছে, বাই, ও সাইড ওয়েজ, ও সাইড ওয়েজ, লন্ডন বাই। এই যে লন্ডন সেল হয়েছে, বাইংয়ের পরে মার্কেট সাইড ওয়েজ, ও সাইড ওয়েজ। সো ও তো বিহেভ করবে ওর হিসাব অনুযায়ী। আবার দেখেন মার্কেটের ডিরেকশন ডাউনে, লন্ডন বাই, যদিও এখান থেকে এই সেলিংয়ের পরে ও বাই করছে, পরের দিন লন্ডন দেখেন সেল, বিকজ অফ মার্কেটের ডিরেকশন সেল, লন্ডন সেল, ডিরেকশন সেল। ডিরেকশন ইম্পর্ট্যান্ট, ডিরেকশন ইম্পর্ট্যান্ট। আসলে একটা দুইটা জিনিসের উপরে কিন্তু আপনার ট্রেড ভ্যালু বুঝবেন না আপনি।
এদিকে ডিরেকশন ডাউনে ছিল, প্রত্যেক লন্ডন সেশনে ও বাই সেল বেশিরভাগই সেল ছিল। ডিরেকশন উপরে, প্রত্যেক লন্ডন সেশনে ও বাই করছে। এই জন্যই সবার আগে কি বলছি, টাইম তো ডিউরেশন দেখবেন, এরপর ট্রেন্ড দেখবেন। সো যখন আপনি মার্কেটের ডিরেকশন সেট করে ফেলবেন, ইউ আর আ বায়ার অফ লন্ডন সেশন। যখন আপনি মার্কেটের ডিরেকশন ডাউনের দিকে সেট করে ফেলবেন, ইউ আর আ সেলার অফ মার্কেট লন্ডন সেশন। বুঝা গেছে? ডিরেকশনটা যখন সেট হয়ে যাবে, সেল করে বসে থাকেন, শেষ। অনেক অনেক বেশি প্যারা না ট্রেডিং, প্যারা হলো ম্যানেজমেন্টে, বিকজ এটা আমরা করতে পারি না। এটা করতে পারলে ট্রেডিং ইজ ইজি। এখন বলতে পারেন, ভাই আমি যদি গোল্ডে ট্রেড করি তাইলে কোন টাইম ফ্রেমটা আমার জন্য ভ্যালিড হবে? যারা একমাত্র গ্লোবালি ট্রেডিংই করে, তারা সব থেকে বেশি ট্রেড করেন নিউ ইয়র্ক সেশনে গোল্ডে। সো নিউ ইয়র্ক সেশনে আপনার লাগে পুরাটা উন্মুক্ত পড়ে আছে গোল্ডে। দেন লন্ডন সেশনে আপনার জন্য পড়ে আছে গোল্ডে, বিকজ গোল্ড ইজ এ ইনভেস্টিং অ্যাসেট। এখানে আপনি যে কোনো সেশনের ভিতরেই বাই সেল করতে পারবেন, বাট প্রবলেম হলো গোল্ড ভিতরে মার্কেটের ফ্লাকচুয়েশন কম হওয়ার কারণে স্ট্রাকচার কম হয়। আর স্ট্রাকচার কম হওয়ার কারণে আপনি এইখানে যেমন মার্কেট অনেক ইজি বোঝা যায়, ওইসব জায়গায় মার্কেট অত ইজি বোঝা যায় না। এবার দেখেন এইখানে একটু খেয়াল করেন, একটা মার্কেট এতগুলা বাই হয়েছে, লাইট এইখান থেকে যদি আমি দেখি বাইং মোমেন্টাম, অলমোস্ট মার্কেট 9 দিন শুধু বাই হয়েছে উইথ কনসলিডেশন। উই নিড আ সেল, লম্বা সেল দরকার একটা। হ্যাঁ, মার্কেট ডিরেকশন আপে থাকতে পারে, সমস্যা নেই, মার্কেট ডিরেকশন আপে হয়ে যেতে পারে এইখান থেকে। দিস ইজ এ ভ্যালুয়েবল লেভেল, এখান থেকে আগের বারও গেছে আর এই লেভেল থেকে আবারও গেছে, বাট উই নিড কনসলিডেশন। আপনি যদি এইখান থেকে একটু মেজর করেন, এই যে এখান থেকে একটু মেজর করেন, এত বড় বাইংয়ের পরে কনসলিডেশন আসছে না? আবার এইখান থেকেও তো ভালো মানের বাইং আসছে। উই নিড কনসলিডেশন, সেম টাইপের বাইং, উই নিড কনসলিডেশন। বিকজ এটা আমি মাপ দিয়ে দেখাইছি এতটুকু হইতে হবে এমন না ব্যাপারটা, আমি জাস্ট বুঝাইছি যে কনসলিডেশন লাগবে আমার। আর কনসলিডেশন মানে কি? কনসলিডেশন মানে হলো প্রাইজের কারেকশন। প্রাইস 5 টাকা থেকে 10 টাকায় গেছে, 10 টাকা থেকে 60 টাকায় আসবে। এবার এইখানে কিন্তু ও প্রত্যেকবারই কনসলিডেশন নিছে, বাট ইটস এ মাইনর কনসলিডেশন। এবার এইখানে আসবে হলো মার্কেট ফেজ। মার্কেট ফেজ যখন সেশনের সাথে আমরা মিলাইতে থাকি তখন অন্যভাবে হয়। আমি বলতেছি একটু পরে যে এইখানে কেন আমি সেল খুঁজবো, ওয়াই এখান থেকে আমি সেল খুঁজবো অ্যাটলিস্ট 2 দিন, সোমবার আর মঙ্গলবার, তারপর আবার আই এম আ বায়ার অফ দিস এরিয়া। কেন সোমবার আর মঙ্গলবার আমি এখান থেকে সেল খুঁজতে চাই? বিকজ অফ মার্কেট ফেস। একটু পর বুঝে, নাহলে গোলায় ফেলবো আমরা। কেন এখান থেকে সেল খুঁজবো এটা আমি বলবো না, এটা টপিক আছে, সমস্যা নেই, যেদিন মার্কেট স্ট্রাকচার বুঝাবো সেই দিন বলে দেবো। বুঝে গেছে? তো প্রত্যেকটা জিনিসের মানে অন্য ধরনের মার্কেট স্ট্রাকচার আছে, আপনার ওইটা বুঝতে হবে। জাস্ট আমার লাগবে এখান থেকে মার্কেটের কনসলিডেশন ডাউনের দিকে। এবার এটা হইতে পারে কতটুক, দুইটা প্রবাবিলিটি আছে। 0.2 পর্যন্ত অলরেডি ডান। সো আইডিয়ালি যেহেতু আপ মার্কেট, এখান থেকে ওপেন হওয়ার পরে সোমবার দিন বাই হবে, মঙ্গলবার দিন মার্কেটে ফল আসবে, বুধবার মার্কেটে ফল আসবে 2 দিন, বৃহস্পতিবার আবার কনসলিডেশন মার্কেট আপের দিকে যাওয়ার চান্সেস। বিকজ একটা সেশন যখন ওপেন হয় প্রথম 2 দিন ম্যানিপুলেশন ঘটায়, এত বড় বাইং মার্কেটে মানুষ বাই করতে যাবে। সো কালকে মোটামুটি বাই হয়ে পরের 2 দিন 3 দিন আবার মোটামুটি মার্কেট হয়তো সাইডওয়েজ, না হয় সেলিংয়ে আসবে, পরবর্তীতে আবার বাই হবে। বিকজ গোল্ড আর স্টেবল, ফান্ডামেন্টালি যদি চিন্তা করি গোল্ড কিন্তু স্টেবল, আগের জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। সো এদের অনেক বেশি খাওয়া নাই। আর ইউরো, তারপর হলো আপনার ডলার, ব্রিটিশ পাউন্ড, এগুলা হইলো গোল্ডের অপোজিট সাইড, যদিও এগুলা ডলারের পুরোপুরি অপোজিট সাইড, বাট এই ইউরো টিউরো কিন্তু এগুলা কাইন্ড অফ সেম, ওই টাইপের একটু 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 ধারাজ পায় আর কি। ডলার অনেক বেশি বাই হইলে এরা হয়তো সাইডওয়েজ থাকে, না হয় সেল হয়ে যেতে থাকে। তো আপনি যদি ডলারের ফান্ডামেন্টাল দেখেন, ডলার কিন্তু মোটামুটি এখন আগের থেকে উঠছে, ইউএস ডলার আগের থেকে অনেক বেশি উঠছে, ওরও ফল আসার কথা। বাট যদি গোল্ড দেখেন, গোল্ড কিন্তু আবার আস্তে আস্তে রিকভারি করে ফেলা ট্রাই করতেছে। এই যে এখান থেকে 1 সপ্তাহ মোটামুটি ভালোই ছিল মার্কেট, আপের পরে কনসলিডেশনে ভালো মানের আবার রিকভারি করে ফেলতেছে, অলমোস্ট অনেকখানি 50% রিকভারি করে ফেলছে। জাস্ট এই গোল্ড যদি আরেকটু স্পাইক দেয়, ওই মার্কেটগুলো ডাউনে চলে যাবে। এটা হলো ফান্ডামেন্টালি। টেকনিক্যালি ওইটার কারণ আরও আছে, বিকজ সপ্তাহে ফার্স্টে যখন ওপেন হয় প্রথম মার্কেটে এগ্রেসিভ বাই সেল আসে না, বিকজ মার্কেটের ফেস থাকে, ওরা তো ম্যানিপুলেট করাইতে হবে মানুষের।
এখন আপনি বলতে পারেন যে ভাই বিটিসি এত ডাউনে কেন, এত ভালো ইনভেস্টিং মার্কেট, বিটিসি ডাউনে কেন? এগুলো সব যারা মার্কেট হুইল এদের কারবার, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ওরা উপরে তখনই উঠবে যখন রিটেইলার এখান থেকে সব খুয়ায় বের হয়ে যাবে, ওরা তখনই উপরে উঠবে। এই বিটিসি জিন্দিগিতেও 94 থাকবে না, ও 1 লাখের উপরেই থাকবে, 1 লাখ 10-15 হাজার হয়ে যাবে লাস্ট আফটার 1 মান্থ, এটা লিখে রাখেন। বাট বছরের লাস্ট সপ্তাহ তো ওই যে ফার্স্টের সপ্তাহ লাস্টের সপ্তাহ প্যারা, যেমন সাপ্তাহিক আমরা চিন্তা করি সোমবার দিন যে মার্কেটে অনেকে অর্ডার রান করতে চায় না, বিগ অর্ডার, এবার শুক্রবার দিন উল্টাপাল্টা সিচুয়েশন হইতে থাকে, এটা মার্কেটের সিস্টেম। সো এইটাও ওদের সিস্টেম, বাৎসরিক লাস্টের দিকে হিসাব কিতাব মিলানোর লেগে তেনা মেনা পেঁচাইতেছে। বাট এই মার্কেট বহুত উপরে যাবে। এবার আপনারা তো ওইখান থেকে হোপ দিচ্ছে, আপনি বাই করবেন ও সেল হবে, আপনি বাই করেন ও সেল হবে। বাট এই মার্কেট যে কখন আবার বাই হয়ে যাবে সেটাও আপনি জানবেন না, আপনার চোখের সামনেই হবে, বাট আপনি দেখবেনও না। বাট এইটা মনে রাখেন, ওর নামতে যতদিন লাগছে, উঠতে 2 দিন সময় লাগবে, 2 দিন সময় লাগবে জাস্ট উঠতে, উঠতে সময় লাগবে না ওর। এইখান থেকে যদি দেখেন এই প্রাইস এইখান থেকে নামতে কয়দিন সময় লাগছে, এইখান থেকে তো ফল হয়েছে না, হ্যাঁ এইখান থেকে ফল হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত ফল হয়েছে, 76 দিন সময় লাগছে এইখান থেকে এই পর্যন্ত ফল হইতে। উঠছে কতক্ষণে দেখেন, এই যে এইখান থেকে নেন এতটুক, 4 দিনে মার্কেট এই পর্যন্ত, 4 দিন 4.5 দিনে মার্কেট পুরা রিকভারি করে ফেলছে। 80-76 মানে ওই 80-90 দিনেরই ফল, 80-90 দিনের মার্কেট 4 দিনে রিকভারি করে ফেলছে। সেম জিনিস এইখানেও ঘটবে, ও 2 দিন 3 দিনে রিকভারি করে ফেলবে, হয়তো 10 দিনে রিকভারি করে ফেলবে। বাট যারা প্যানিক করে এখানে সেল দিচ্ছে, লস হবে এদের। সো ইনভেস্টিং যারা করে এদের আবার ডিফারেন্ট সাইকোলজি থাকে। ওকে, এবার সব কিছু তো বুঝলাম ভাই, বাট আমি কি করব? আমি কি স্ক্যাল্পিং করব না ইন্ট্রাডে করব? কি করা আমার জন্য ভালো হবে? অ্যাট ফার্স্ট আমি একদম নতুন, আমি এখন মার্কেটে কি করব? হোয়াট ইজ ইন্ট্রাডে? ইন্ট্রাডে মানে হলো যখন আপনি কোনো ট্রেড নেন অ্যান্ড সেটার জন্য সময় নেন 4 থেকে 5 ঘন্টা, অ্যাটলিস্ট 3 ঘন্টাও হইতে পারে সেটা। মানে আপনার সিস্টেমই থাকে যে আমি যদি এইখান থেকে কোনো ট্রেড নেই, আমি যদি এই জায়গা থেকে কোনো ট্রেড নেই এখান থেকে, তাহলে আমার এটা হলো টার্গেট অ্যান্ড এইটা হলো স্টপ লস। ওই রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 ইউজ করবো, ঠিক আছে, বাট এইটার জন্য আমার সময় লাগবে একদিন, 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা। আমরা কেউ ওইটা চিন্তা করি না, আমরা চিন্তা করি যে মাস্টার যাইতে থাকবে। বাট ডিউরেশন যত বাড়বে আপনার স্ট্রেস তত কমবে, বাট স্ট্রেস যত কমবে আপনার টাকাও তত কমবে। বুঝেন নাই? এবার আপনি এইখানে কিন্তু 20 লটে ট্রেড রান কইরা বা 50 লটে ট্রেড রান কইরা এই পর্যন্ত হোল্ড করতে পারবেন না 5 দিন, বিকজ 50 লট বা 2 দিন আপনার মাথার ভিতরে প্রচণ্ড স্ট্রেস হবে, আপনি সহ্য করতে পারবেন না, ইটস আ হিউজ লট। বাট এইটা আপনি স্ক্যাল্পিংয়ে পারবেন, যেখান থেকে আপনি 5 মিনিটে 10 মিনিটে 15 মিনিটে বের হয়ে যাবেন। সো স্ক্যাল্পিং মিনস আপনি খুব কম টাইম ফ্রেমে ট্রেড করতেছেন, আপনি মার্কেটের মোমেন্টাম ভালো বুঝেন, আপনি কাউন্টার মার্কেটে ট্রেড নিচ্ছেন, লাইক সেল হয়েছে বাই করতেছেন, বাই হচ্ছে সেল করতেছেন, ছোট ছোট আপনার এক্সপেকটেশন ডান, তাইলে ঠিক আছে। সো এই টাইপের ট্রেড মূলত যারা করে এরা মূলত স্ক্যাল্পিং করে। স্ক্যাল্পিংয়ের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম থাকে, স্ক্যাল্পিংয়ের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম থাকে, অ্যান্ড স্ক্যাল্পিংয়ে কিন্তু বাইরে হয়ে যেতে হয়। এখানে যদি আমি স্ক্যাল্পিং করি এতটুকু থাকবে আমার স্ক্যাল্পিং, এই যে এতটুকু, 1:2 বা 1:1 1:there, এই টাইপের এক্সপেকটেশন। বিকজ স্ক্যাল্পিংয়ে আমরা অনেক বেশি হোল্ড করি না, আর স্ক্যাল্পিং তুলনামূলক ইজি যদি আপনি মার্কেট বুঝেন। বাট মোস্ট অফ দ্য মানুষ ট্রেড রানই করে স্ক্যাল্পিংয়ের মাধ্যমে, এইটা কিন্তু ভুল। বিকজ আমরা বিগেইনার, আমরা মার্কেট স্ট্রাকচার বুঝি না, আমার কাছে মার্কেটের ওই অ্যামাউন্ট নলেজ নাই, ওই যে অ্যামাউন্ট নলেজ হলে আমি এটা নিজেরা বুঝাইতে পারবো যে আমি কোথায় বের হয়ে যাব। আমার এক্সিট প্ল্যান লাগবে, ওই এক্সিট প্ল্যান আমার নাই, তখন আমার স্ক্যাল্পিং করা অনেক বেশি প্যারা হয়ে যাবে, তখন আমার আবার ডেতে শিফট হইতে হবে। এবার স্ক্যাল্পিংয়ে যদি আপনি লট ইউজ করেন 10, তাহলে এইখানে আপনার স্ট্রেস লেভেল থাকবে 100, আর আপনি এই সেম জিনিসই যখন আপনি এইটার ভিতরে করবেন আপনার লট থাকবে 0.1, সেম প্রফিট টার্গেট। এখান থেকে আপনি 0.1 লটে যা কামাবেন এখান থেকে আপনি 10 লটে টাকা কামাবেন। বাট এটার জন্য আপনার অনেক বেশি প্যারা লাগবে না। আপনি ধরেন এই জায়গাটুকুর ভিতরে $2000 কামাইতে চান, এবার এই জায়গায় এই $2000 কামানোর জন্য আপনার প্রচণ্ড স্ট্রেস নিতে হবে, এটার জন্য আপনার টাকাও থাকতে হবে।
অ্যান্ড এটা হওয়ার সম্ভাবনা কতটুকু এটা বলা যায় না আসলে, এক একটা মানুষের জন্য এক এক ধরনের কাজ করে এটা। বাট এটা হওয়ার সম্ভাবনা 50-50। এটাও হইতে পারে এমন যে হালকা পাতলা মার্কেট একটু ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট দেখায় আপনার লস করাই দিবে, দেন আবার মার্কেট উপরে যাবে। সো এইখানে আপনার দুই জায়গাতেই বেটার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হয়। মার্কেট মোটামুটি চলাচল শুরু করলে আপনার রিস্কটারে ম্যানেজ করতে হয়, কোনো সময় ব্রেক ইভেনে নিয়ে আসতে হয়। এই ট্রেডে আপনার কোনো লস নেই, প্রফিট যেটা আছে আপনি চাইলে বুক করে ফেলতে পারেন, আপনার ইচ্ছা। ইট ডিপেন্ড অন ইয়োর লট। আপনি যদি 0.1 লটে ট্রেড করেন যেখানে আপনি $20 লস চান, ওইটার এগেনস্টে $40 প্রফিট চান, নো প্রবলেম ভাই, করেন না হোল্ড, সমস্যা কি? বিকজ যাবে না বেশি আপনার, বাট আপনি তো এইখানে $2000 লস করতে চাচ্ছেন, তখন প্যারা হয়ে যায়। আরেকটা জিনিস, বেশিরভাগ মানুষ চিন্তা করে যে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ না হইলে আমি ট্রেডই করব না। এইটাও কিন্তু অনেক বেশি ভালো ধারণা না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যানেজ হবে সেটা 100% ঠিক আছে, বাট ওইটা যে সবসময় আপনার মন মতন হবে ব্যাপারটা এমন না। সঠিক জায়গায় বের হয়ে যাওয়াটা সব থেকে বড় রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু মি। একটা জায়গায় ঢুকছেন, আপনার মনে হয়েছে না আমি এখান থেকে বের হয়ে যাব, ওকে বের হয়ে যান, যতটুকু আছে ওইটা নিয়ে ভালো থাকেন। হ্যাঁ, আবার এইটাও আপনার ফলো করতে হবে যে আপনি যখন লস করতেছেন তখন আপনি $100 করে ফেলতেছেন, যখন প্রফিট একটু একটু হচ্ছে আপনি অফ করে দিচ্ছেন কেন? সেটার জন্য কি করবেন? ট্রেড যে নিচ্ছেন ওইটার পিছনের ওয়াই অনেক ভালো মতন জানা লাগবে, ওয়াইটা ক্লিয়ার থাকা লাগবে যে আসলে আমি কেন ওইখান থেকে ট্রেড নিছি। আর এই ওয়াই ক্লিয়ার থাকার জন্য আপনার স্ট্রং স্ট্র্যাটেজি লাগবে, নিজস্ব ট্রেডিং করার ধরন লাগবে, যে আমি কই বের হয়ে যাবো ওইটা আমি জানি, আমার এক্সিট প্ল্যান আমি জানি। এন্ট্রি তো নেই, এক্সিট প্ল্যান আমরা জানি না, আমরা ট্রেলিং স্টপ লস করি না, আমরা ব্রেক ইভেনে ট্রেড নিয়ে আসি না। হোয়াট ইজ ব্রেক ইভেন? লাইক ধরেন এইখান থেকে আমি ট্রেডটা রান করছিলাম না, এইখান থেকে আমি ট্রেডটা রান করছিলাম। সো যেই জায়গায় আমরা ট্রেড রান করি, মার্কেট যদি এর পরে চলে, অ্যাকর্ডিং টু মি একটা মার্কেট ট্রেড রান করার পরে একটা সুইং যখন ক্রিয়েট করার পরে নতুন বস বানায় ফেলে, কালকে শিখাবো, যখন নতুন বস বানায় ফেলে মানে ব্রেক অফ স্ট্রাকচার বানায় ফেলে, ট্রেড শুড ব্রেক ইভেন উইদাউট ডাউট। এইখান থেকে ট্রেড রান করছেন, এইটা আপনার টার্গেট। ওকে, এবার মার্কেট মোটামুটি স্পাইক দিছে, ওকে, এইখান থেকে ট্রেড রান করছেন হালকা পাতলা, এইখান থেকে এই টাইপের হইয়া মার্কেট মোটামুটি ভালো মানের একটা স্পাইক দিছে। অনেকে কি করে, স্পাইক দেওয়ার সাথে সাথেই মার্কেটের ট্রেড ব্রেক ইভেনে নিয়ে আসে, এটা ভুল। স্পাইক দেওয়ার সাথে সাথে মার্কেটে ট্রেড ব্রেক ইভেনে আইনেন না, তাইলে আপনি মার্কেটের সময় দিলেন না ওর কাজটা করতে। ডের কথা বলতেছি, নট স্ক্যাল্পিং। স্ক্যাল্পিংয়ে খালি বাইরান, স্ক্যাল্পিংয়ে স্টপ লসে আসছে মানেই বাইরান, ট্রেডে নিচ্ছেন 5 মিনিটের লেগা, ওইখানে তো আপনার ওয়েট করার কোনো বিষয় নেই। ওকে, সো এইখানে দেখেন মার্কেট আস্তে আস্তে একটু কনফ্লেকশন করে আপের দিকে গেছে, আলহামদুলিল্লাহ। এখনই মার্কেট থেকে বের হয়ে যায় না, তাইলে বিপদে পড়ে যাবেন, বিকজ মার্কেট কনসলিডেশন নিবে। তো এই যে স্পাইকটা দিছে, এই স্পাইকের একটা কনসলিডেশন আছে না, এই যে এবার এই কনসলিডেশন নিতে নিতে অনেক সময় মার্কেট প্রিভিয়াস সুইং পর্যন্ত চলে আসে, ট্রেড মিস করে ফেলবেন ভাই, আফসোস হয়ে যাবে, আফসোস হয়ে যাবে। লাইক দিস, এইখানে দেখেন কেউ যদি এইখান থেকে ট্রেড নেয়, ওকে, অ্যান্ড ওর স্টপ লস যদি মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট বড় থাকে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, বা আপনি ধরেন এইখান থেকে ট্রেড নিছে, ভালো একটা জায়গা দেখাইতে পারলে বেটার হইতো। ওকে, আমি এইখান থেকে দেখাই, ধরেন ও এইখান থেকে ট্রেড নিছে, ওকে, এবার এই যে এইখান থেকে ট্রেড নেওয়ার পরে ওই স্পাইক দিছে মার্কেট হালকা পাতলা, এবার হালকা পাতলা স্পাইক দেওয়ার পরে মার্কেট কনসলিডেশনে দেখেন নিচের সুইংটাতে চলে আসছে, তাই না? এরপর কিন্তু মার্কেট আবার ডিসেন্ট অ্যামাউন্ট গেছে, এটাই বুঝাইতে চাইছি। একটা মার্কেট একবার স্পাইক দেওয়ার পরে সেকেন্ড টাইম যখন ওই জায়গাতে আবার যাবে, সেকেন্ড টাইম এখানে গেলেই তো মূলত আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যায়, হালকা একটু উপরে উঠলেই। এখানে হালকা একটু উপরে উঠছিল, যখনই মার্কেট হালকা একটু উপরে উঠবে প্রিভিয়াস যে সুইংটা, এবার এই সুইং কিন্তু ইম্পর্টেন্ট, মেজর না মাইনর, এগুলা মাইনর সুইং, এগুলা চিন্তাধারা ডিফারেন্ট। যখনই মেজর সুইংটারে ব্রেক করবে মার্কেট হালকা কইরা হইলেও, এইবার আপনার ব্রেক ইভেনে নিয়ে আসেন, বিকজ দুইটা সুইং অলরেডি ডান। হ্যাঁ, মাঝে মধ্যে আরও কনফ্লিকশন থাকে, বিকজ যদি এই স্পাইক বড় হয় তাহলে সমস্যা নেই, যদি বড় না হয় আবার এই সেম জায়গা থেকে আবার নিচে চলে আসে, মার্কেট শুট সাইডওয়েজ, তখন আবার প্যারা হয়ে যায়, তখন বলা যায় না কি হয়, তখন হোল্ড করতে পারবেন। বাট যদি কোনো মার্কেট এই সেম জায়গা থেকে বারবার রিজেকশন নেয়, তখন দেখা গেছে যে একটু প্যারা হয়ে যায়, বিকজ মার্কেট মোমেন্টাম করতেছে না, তখন যতটুকু আছে প্রফিট নিয়েও বের হয়ে যেতে পারেন, চাইলে আপনার ব্রেক ইভেনেও নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা। যদি সিস্টেমেটিক হইতে হয় আর কি, একটা মার্কেট মুভ করছেন মাইনর লেভেল থেকে মেজর লেভেলের বাইং সেলিং আসছে, অ্যান্ড এই যে এই টাইপের
এখান থেকে ধরেন আপনি ট্রেড নিছেন, দেখাই। ইয়া কোত্থেকে? ওকে। ধরুন এই যে এই সবের যেকোনো একটা জায়গা থেকে এই কনফার্মেশন থেকে ট্রেড নিচ্ছেন। ওকে? আমি একটু বড় ধরেই দেখাচ্ছি বিকজ অফ বুঝানোর জন্য দেখাচ্ছি। আপনি এত বড় ধরবেন না। বাট যেহেতু জায়গাটা হয়ে গেছে দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি। ওকে। সো ধরেন এইখান থেকে আমি ট্রেড নিছি। দিস ইজ মাই এন্ট্রি পয়েন্ট। এখানে আমার এন্ট্রি পয়েন্ট বা একটু নিচে এইটা আপনার কনফার্মেশন ক্যান্ডেল। এখানে আপনার এন্ট্রি পয়েন্ট, আপনার এই ফেয়ার ভ্যালু অথবা এই সুইং পর্যন্ত হলো আপনার টার্গেট। ওকে? ওকে, আমি এই সুইং পর্যন্তই রাখি। ডান। এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 হলো আপনার টার্গেট। এবার একটা মার্কেট দেখেন এই জায়গা থেকে স্পাইক দিছে। সবার আগে লসে ছিল, দেন এখান থেকে স্পাইক দিছে। দিস ইজ আ মেজর সুইং। খেয়াল করছেন? এগুলা কিন্তু মাইনর সুইং। এই যেগুলো মাইনর সুইং, এগুলো ভ্যালুয়েবল না। মেজর সুইং যখন স্পাইক দিছে, এবার এই সেম জিনিসটা যদি মার্কেট ডাউনের দিকে করতো, আপনি এখানে বের হয়ে যাইতেন, এতটুকু আপনার রিস্ক ম্যানেজমেন্ট বাইচা যেত। বাট যেহেতু আপনি উপরের দিকে গেছে, উপরের দিক থেকেই বুঝেন। সবার আগে মার্কেট মাইনর ছিল, মেজর হয়েছে, যেহেতু বাইং নিছেন উপরেরটা কাভার হয়ে গেছে। ডান। এই যে মেজর স্পাইক দেখছেন, এই যে মেজর স্পাইক, যখনই মার্কেটের এই মেজর স্পাইক মার্কেট লেভেল নিচের দিকে ব্রেক করে ফেলবে, আপনি বের হয়ে যাবেন। হয়তো এখানেই বের হয়ে যাবেন কোথাও, না হলে এই লেভেলে এসে ব্রেক হয়ে যাবেন। তাইলে আপনার এই ট্রেড কিন্তু লস হবে না আর। জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি, আপনি মাথায় রাখেন। মার্কেট মাইনরে আছে, একদিকে স্পাইক নিছে, এটা তো কনসলিডেশন। হোয়াট ইজ কনসলিডেশন? মার্কেট বাই 50%, 30% লেভেল থেকে কনসলিডেশন হয়, দেখাইছিলাম। বাট শিখাই নাই এখনও, ফিবোনাক্কি থেকে দেখাইছিলাম। সো এই কনসলিডেশন লেভেল থেকে মার্কেট উপরেই যাবে। এবার আপনি এই স্পাইক নেওয়ার এতটুক পরেই যদি চিন্তা করেন যে আমি এখান থেকে ব্রেক ইভেনে চলে আসবো, এই ট্রেড কিন্তু আপনি মিস করার পরে আপনি এই মোমেন্টাম পাবেন। তখন আপনার আফসোস হয়। ইটস কল ফেয়ার অফ মিসিং আউট। সো আইডিয়ালি এই সুইং ব্রেক করার পরে আপনারটা ব্রেক ইভেনে আসবে মার্কেট। এবার এইখান থেকে আমি রিপ্লাই দিয়ে দেখাই। ওকে? এই ধরুন আপনার ট্রেড, এই আপনার ট্রেড চলতেছে। ওকে? এই যে চলতেছে। ওকে? ডান। স্পাইক নেওয়া শুরু হয়েছে মার্কেটের ভিতরে। আপনার এইটা কি ব্রেক হইছে? হয় নাই। এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, দ্যাটস ওয়াই রিজেকশন দিছে। চলে তো আসে নাই। এইখানে আপনার হোল্ড করার সিচুয়েশন ছিল। যখনই মেজর গেছে গা, ওকে ডান। বস হয়ে গেছে না? এইবার আপনি এখানে নিয়ে আসেন। বিকজ এত বড় মেজরের যে সুইংয়ের পরের সুইং, এইটাও যদি মার্কেট ব্রেক করে ফেলে, তার মানে এই মার্কেট আপনার স্টপ লস কেন? এরপর আপনার সব খাবে। আর ওইটাই হয়েছে মার্কেটে। বিকজ আইডিয়ালি এই মার্কেট টার্গেট এই পর্যন্ত, আর এখানে যে কেউ এইটাই রাখবে টার্গেট। আর কেউ যারা একটু বেশি স্মার্ট, এরা এই সুইংয়েই বের হয়ে যাবে বিকজ অফ মাইনর সুইং। আপনার ডাউন মার্কেটে আপে ট্রেড নিচ্ছেন, যদিও এটা বোঝানোর এখন সময় আসে নাই। এটা তো তাও ভালো মুভ করছে, এটা দেখেন, এটা ভ্যালুয়েবল ট্রেড। বিকজ আমরা মাইনরেই বের হয়ে যাই, আমরা এই পর্যন্ত যাই না। বাট আমি দেখানোর জন্য দেখাইলাম জাস্ট। আপনার স্পাইক এই পর্যন্তই শেষ। বাট দেখেন, এইটা মেজর, এইটাও মেজর। আপনি আপনার ক্যাপিটাল নিয়ে আসছেন ব্রেক ইভেনে, শেষ। আপনার ক্যাপিটাল বাইচা যাবে বিকজ আপনি জানেন না এই মার্কেট এখান থেকে ফল করবে কিনা। অ্যাকর্ডিং টু ইউ $1,00,000 মার্কেট আছে, ভ্যালিড সাপোর্ট লেভেল, হ্যাঁ এই পর্যন্ত যাইতে পারে মার্কেট। 1,00,000 থেকে 1,10,000 পর্যন্ত যায় বিটিসি। এগুলা বিটিসির রাউন্ড নাম্বারের সাপোর্ট আর রেজিস্ট্যান্স। 5,000, 95, 90, 1,00,000, 1,05,000, 1,10,000, তারপর হলো আপনার 1,15,000, 1,20,000, এগুলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। এর ডিপেন্ড অন মার্কেট স্ট্রাকচার। মার্কেট বাই হলে এগুলো সব সাপোর্ট হিসাবে কাজ করে, মার্কেট সেল হলে এগুলো সব রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। ওকে? সো এবার যখন মার্কেট এই স্পাইক দিছে, এই সেকেন্ড কনফার্মেশনটা দিছে, যে দেখেন এই স্পাইক দিছে, এবার আপনার নিয়ত থাকবে কি, যে হয়তো এখানে বের হয়ে যেতে পারেন, ওইটা আপনার ইচ্ছা, নিজের ইচ্ছা। বাট হোল্ড কেমনে করবেন? একটা মার্কেট বাই এখান থেকে হয়েছে, যেখান থেকে রিজেকশন আসবে এইটার 30% 50% লেভেল, এই যে লেভেলটা দেখছেন, এই যে লেভেল, এই যে 50% লেভেল, এই 50% লেভেল হলো আপনার ডাইনামিক সাপোর্ট ও রেজিস্ট্যান্স। এর নিচে মার্কেট আসছে মানে আপনার ট্রেড অফ। আমার অনেক দিন আগের কিছু লাইভ ট্রেড খেয়াল করেন, তারা দেখবেন এই টাইপের রিস্ক ম্যানেজমেন্ট নেওয়া আছে অলরেডি। এবার আইডিয়ালি আমি আমার ট্রেড এইখানে নিয়ে আসবো ব্রেক ইভেনে, বিকজ অফ মার্কেট অলরেডি কাজ করছে। এবার আমি বোকার মতন এইখানে বসে থাকবো না, বিকজ অফ স্পাইকও দিয়ে ফেলছে। ও যদি মোমেন্টাম হয় তাহলে ও এখান থেকে আর নিচেই আসবে না, ও আপেই চলে যাবে। আমি আবার বলি, এটা হইছে দেখে আমি দেখাইতে পারতেছি, না আমি দেখাইতে পারতাম না। এটা আমি এমনিতেও এখন দেখাইতে চাইছিলাম। সো সামনে পড়ছে, এই জন্য বেটার হয়েছে। এটা আমরা ট্রেলিং স্টপ লস বলি, যদিও এগুলো আমি অনেক পরে শিখাই। বাট জাস্ট বোঝানোর জন্য বলতেছি, বিকজ আমি জানি এখানে অনেক স্মার্ট মানুষ আছে যারা আগে থেকে এগুলো জানে ক্যান্ডেল কন্ডেল কি। সো তারা যারা ট্রেড করে তাদের জন্য সুবিধা হবে অ্যাটলিস্ট।
সো ২ টা মেজর স্পাইক দেওয়ার পরে আপনি আর এইটা চিন্তা করবেন না যে মার্কেট এই পর্যন্ত থাকবে, বিকজ দিস ইজ অলরেডি আ ডিমান্ড এরিয়া। এখান থেকে অলরেডি মার্কেট স্পাইক নিয়ে গেছে। এবার আপনি এখানেই বের হয়ে যাবেন আর এই জায়গাটুকু হলো আপনার প্রফিটেড ট্রেড। আর মার্কেট যদি এইখান থেকে উপরে উঠে যায় ভ্যালিড, ঠিক আছে। আর নাহলে এইটাও আপনার একটা টার্গেট থাকতে পারে। আর একটা মার্কেটের ২টা ৩টা টার্গেট থাকে। ওকে, এই দেখেন মার্কেট সুন্দর করে সাইডওয়েজ করে দেন চলে আসছে। ওকে, বিকজ এত বড় স্পাইক দেওয়ার পরে আপনি কখনোই চিন্তা করবেন না যে এই মার্কেট এইখান থেকে আবার যাবে, বিকজ মার্কেট তো আর এইভাবে চলে না। মার্কেট চলে স্ট্রাকচার বানায় এইভাবে, বাই সেল, বাই সেল, হ্যাঁ, মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্স, বাই সেল, যদি স্ট্রাকচার ডিফারেন্ট থাকে। অ্যান্ড এইভাবে তো বানায় ফেলতে পারবো না আমি। আর এখন যদি এত বড় স্পাইকের পরে মার্কেট নিচে চলে আসে তাহলে তো এই টাইপের হয়ে যাবে। এটা খুব কম, একবার দুইবারই হয়। এবার এইটাই আপনার টার্গেট, ইটস কল ট্রেলিং স্টপ লস। মানে পুরা খায়া দিবে আপনার এক কথায়। সো যদিও এগুলা এই জিনিসগুলো অনেকের একটু উপর দিয়ে যাবে, বাট প্যারা নাই, আমি জাস্ট বলে রাখার জন্য বলছি। আপনি পরে মিলিয়ে নিয়েন, ইনশাল্লাহ সমস্যা নেই। যেটা বুঝাইতে চাইছি এটা আমি এখানে আইকা দিই, তাইলে আপনার নোট করতে সুবিধা হবে। ওকে, দিস ইজ আ সেট আপ। একটা মার্কেট এইখান থেকে আপের দিকে গেছে, এটা ফার্স্ট স্পাইক। এই সময়ে আপনি ট্রেড ব্রেক ইভেনে আনবেন না। কেন আনবেন না এই সময় ট্রেড ব্রেক ইভেনে? বিকজ এটা মোক্ষম সময় না, সময় দিতে হবে মার্কেটকে, মার্কেটের সময় দিতে হবে। সেকেন্ড, এইটা এখানে রাখেন, দেন আমি এটা দিয়ে আবার দেখাচ্ছি। একটা মার্কেট মুভ করছে, কনসলিডেশন ক্রিয়েট করছে, এবার হইতে পারে এটা এই পর্যন্ত চলে আসতে পারে। মেজর সুইং যেটা ছিল ওইটা ব্রেক হয়েছে, ডান, মার্কেট শুড ব্রেক ইভেন। ওকে, আবার এই সেম জিনিস এখানে রাখেন, ব্রেক ইভেন তো পাইছেন, এবার এইটা এইখান থেকে রাখছেন, গুড, বেটার কাজ করছে। এবার এইটার 50% লেভেলে হলে আপনার স্টপ লস। স্টপ লস বলতে আপনার টার্গেট রেট এই পর্যন্ত হইলে আপনি প্রথমবার বের হয়ে যাবেন। এর নিচে আপনার আসবেন না, বিকজ এর নিচে মার্কেট আসলে মার্কেটে এইখানে এসে সাইডওয়েজ হয়ে যাবে, তাহলে দরকার নাই। এতটুকু প্রফিট নিয়ে বের হয়ে যান, নিচে থেকে আবার নিয়েন, সমস্যা নাই, নিচের থেকে আবার নিতে পারবেন। আপনি এইখান থেকে ধরেন একটা ট্রেড নিছেন, এই টাইপের কোনো ট্রেড নিছেন। ওকে, এবার একটা মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত মুভ করছে, আপনি জানেন মার্কেট এখান থেকে কনসলিডেশন নিবে, আপনি জানেন এটা, বাইরে হয়ে যান। এবার এখান থেকে যদি আপনি বের হয়ে যাইতে পারেন উইথ $500, জাস্ট বলার জন্য বলতেছি, আপনার জন্য 5 লাখ হইতে পারে এটা। সো এখানে ধরেন $500 নিয়ে আমি বের হয়ে গেলাম, এখান থেকে আমার ট্রেডের এক্সিকিউশন ছিল। যদি আমি এখান থেকে বের হইতে পারি, মার্কেট যে কনসলিডেশন নিতে আসছে এটা ভ্যালিড হবে না নিচে চলে আসবে, আই ডোন্ট নো, আমি জানি না। বাট এটা না করে যদি আমি এইখানে বের হয়ে যাই 500 নিয়ে, আমার কিন্তু 500 পুরাই। বাট যখনই আমি ওরা কনসলিডেশন নিতে দিব, 50%ও যদি নেয়, আমার এই 500 কিন্তু 250 হয়ে যাবে। কত? 250। আর একটু বড় যদি কনসলিডেশন নেয়, তাহলে আমার এই 500ই কিন্তু জিরো হয়ে যাবে, কস্ট পার ট্রেডে চলে আসবে, $0 হয়ে যাবে। সো আমি যখন লং ট্রেড করি, মার্কেট যখন স্পাইক দেয়, লাইক ধরেন আমি এখান থেকে যদি লং নেই, অ্যান্ড এখান থেকে লং ভ্যালুয়েবল নেওয়াই যায় লং, বিকজ কনসলিডেশনে ওই যে ইউরোর যেমন দেখাইছিলাম যে ডাউনের দিকে কনসলিডেশনে, এইখান থেকেও কনসলিডেশনে এত বড় সেলিংয়ের পরে উই ডিজার্ভ আ নর্মাল বাই হইলেও, বাট আই ডিজার্ভ ইট, সেমভাবে এই কনসলিডেশন চাই আমি। সো এইখান থেকে যদি আমি ট্রেড নেই, যদিও কালকে মার্কেটের সেশন ওপেন হওয়ার পরে, কালকে 8টার পরে এখান থেকে ডিসাইড করা যাবে যে আমি বাই করবো না সেল করবো, বিকজ 8টার সময় টোকিওর 2 ঘন্টা পাবে, মানে এশিয়ান সেশনটা পাইলে মোটামুটি আমি বুঝবো আমি এখান থেকে বাই করবো না সেল করবো। এখন হলে আপনি ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারেন, এত ডাউনের পরে মার্কেট একটু বাই হবে, এটা আপনার এক্সপেকটেশন থাকতে পারে, বাট যদি আপনি সিস্টেমেটিক হন, তাইলে কালকে টোকিওর সেশন 1-1.5 ঘন্টা গেলে বোঝা যাবে যে না আমি কতটুকু বাই চাই, অ্যান্ড এখানে আসলে কতটুকু ভ্যালুয়েবল বাই চাই, বুঝা গেছে? বিকজ এখন অনেকে বলতে পারেন ভাই মার্কেট যদি এইখান থেকে এই পর্যন্ত চলে আসে আমি তো মিস করে ফেলবো। ভাই, যে কনফার্মেশন পাইছেন, সেম কনফার্মেশন এইখান থেকে যদি আপনি 0.1 লটে ট্রেড নিতেন, এই কনফার্মেশন এইখান থেকে 1 লটে ট্রেড নেন। এবার এইটার জন্য যদি আপনার এইখানে $100 প্রফিট টার্গেট থাকতো, সেখানে আপনি লট ইউজ করতেন কত? 0.1।
$100 প্রফিট টার্গেট রাখতেন এখান থেকে, ভাই এখান থেকে 0.5 করেন, সমস্যা নেই, বিকজ এখানে কনফার্মেশনটা ভ্যালিড। আর একটা সময় আছে, একটা সময় পর যায় আপনার উইদাউট কনফার্মেশনও অনেক ট্রেড করা যায়। বাট এই কনফার্মেশনগুলো হইলে হয় কি, আপনি বুঝবেন যে মার্কেটে আমি কই যাব। আর কনফার্মেশনের পরেই ট্রেড নিয়েন না, বিকজ আপনার যেখানে কনফার্মেশন এখানে সবার কনফার্মেশন। জাস্ট বলার জন্য বললাম, কনফার্মেশনের পরে আমরা কনসলিডেশন থেকে ট্রেড নেই, কনফার্মেশনের পরে ট্রেড নেই না। লাইক ধরেন একটা মার্কেট সেল আসছে, এখান থেকে একটা বাইং কনফার্মেশন পাইছেন, আপনি তো এখান থেকে ট্রেড নেবেন তাই না ভাই? এখান থেকে সবাই ট্রেড নেবে। আপনি কনসলিডেশনে ট্রেড নেবেন, হয় এই 50%-এর ট্রেড নেবেন, না হয় লিকুইডিটি সুইপের পরে ট্রেড নেবেন, হয়তো এখান থেকে নেবেন, না হয় এইখান থেকে নেবেন। সো আপনার ট্রেড এইটা হবে না। এবার এইটার থেকে এইটা একটু মিলান, দেখেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও কেমনে বাড়ে। এখান থেকে ট্রেড নিছেন, ওকে, সেম টার্গেট, যদি এত বড় টার্গেট থাকবে না, ছোট থাকবে, সেম স্টপ লস। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? 1:1। $100 লসে $100 কামাইবেন, $100 লসে $300 কামাবেন। এখানে কি গেছে? টিটিপিএম, পেশেন্স গেছে এখানে, পেশেন্স। সবাই তো এই কনফার্মেশনে ঢুকবে, অ্যান্ড এটাই তো হয়েছে, সবাই তো এত বড় সেলিংয়ের পরে এই কনফার্মেশনের পর ঢুকছে, এই কনফার্মেশনের পর ঢুকছে। হ্যাঁ, আপনি এখানেও লস করছেন, অ্যান্ড যে কেউ করবে, এখানেও করবো এখানেও করবো, বাট হ্যাঁ কামায় ফেলবো, ওয়ে জানি, তাই না? ওয়ে জানি আমরা কামায় ফেলতে পারবো। এবার দেখেন, এখানে আপনি যদি 1:1 চান, কতটুকু আসে? এতটুক। জোস না? মজার বিষয় দেখছেন, এই 1:1 হওয়ার চান্স 90%, অ্যান্ড 100 বারে 90 বার এটা হবে, বিকজ আপনার এক্সপেকটেশন বড় না। হ্যাঁ, আপনি এখান থেকে ট্রেড নিয়া সেটা যদি আপনি চিন্তা করেন যে এই পর্যন্ত যাবে, তাইলে ভাই ওইটা হওয়ার চান্স কতদূর আমি জানি না। বাট এই যে মাইনর দেখতেছেন, এই জিনিসগুলো হওয়ার চান্স অনেক বেশি, অ্যান্ড এগুলো বহুতবার হয়ে আসছে ভাই। এই যে কনফার্মেশন, সবাই এখানে ঢুকবে, নো আমি কনসলিডেশনে ঢুকবো, এই যে কনসলিডেশনে ঢুকছি, দেখছেন? এই আমার স্টপ লস, এই আমার টার্গেট, হয়তো এখানে আমার এটা লস হয়ে গেছে, সেকেন্ড টাইম বাই, সবাই এখানে ঢুকবে, নো আমি কনসলিডেশনে ঢুকবো। হোয়ার ইজ কনসলিডেশন? এটা 50%। এবার 50% মার্ক করে রাখেন, পাইছেন, ঢুকছেন, 1:1 বের হয়ে গেছেন, শেষ। ট্রেড করার অনেক ধরন থাকে, সো আপনার ওই ধরনগুলো ইম্পর্ট্যান্ট, দেখছেন? এবার এইখান থেকে এই পর্যন্ত হইতে যদি 1 ঘন্টা সময় লাগে, এখান থেকে এই পর্যন্ত হইতে 10 মিনিটই সময় লাগবে। করেন স্ক্যাল্পিং, কেউ নিষেধ করে নাই। এবার এখানে আপনি ডে ট্রেড করে এখান থেকে এই পর্যন্ত যদি $200 কামান, $200 এতটুকু কামান, এগ্রেসিভ লট ইউজ করে, কয় ডলার লাগে ব্রোকার ফি? ব্রোকার ফি বেশি লাগে না ভাই, $1 $2 লাগে, প্রফিট করবেন $500, $1-2 কী হবে? বাট এইটার জন্য যে আপনার সাইকোলজিক্যাল জিনিস এগুলো তো নাই, এটার জন্য যে প্র্যাকটিস সেটা তো নাই। দ্যাটস ওয়াই আমাদের প্রবলেম হয়। আমরা ল্যাভারেজ তো নেই, বাট এটার ইউজ জানি না। আপনি ব্যাংকের থেকে $1 কোটি লোন নিলেন, কি করবেন? ল্যাভারেজ তো নিছেন, বাট সেম $1 কোটি লোন নিয়ে তো বিজনেস মানে বিজনেসম্যানেরা বিজনেস করে ছিঁড়াবিড়া ফেলতেছে। ব্যাংকের 1 কোটি দিয়ে ও আরও 2 কোটি কামায় ফেলছে ওই 1 কোটির মাধ্যমে, বিকজ ওর ওয়ে জানা আছে। সো আপনার ওয়েই তো জানা নাই, আর ওয়ে জানা না থাকার সমস্যা হয়ে যায়। ওকে, সো আমরা ডে ট্রেডিং কখন করি? ডে ট্রেডিং যখন মার্কেট এই টাইপের কনফ্লিকশন দেখায়, অ্যান্ড আমার কাছে কনফার্মেশন খুব কম থাকে, আমার কাছে ফোমও বেশি থাকে, আমি জানি না যে মার্কেট বাই হবে না সেল হবে, কিছু হবে না না হবে এটা আমি জানি না, তখন আমরা ডে ট্রেড করি। লাইক দিস, এইখান থেকে যদি আমি ডে ট্রেড করি, কোনো লস হবে না ভাই। এই পুরো মোমেন্টাম এখান থেকে এই পর্যন্ত যদি আমি মেজর করি, 30% লেভেল ডান। 1:1ই ধরেন আমার টার্গেট, বা 1:2ই টার্গেট, ওকে, বা 1:1ই দেন, বা 1:1.5 দেন, সময় দিলাম মার্কেটকে, দেখেন। এবার এইখানে ধরেন আমি ট্রেডটা রান করছি, এই পর্যন্ত ডাউন থেকে বাই করছি, এটা ভালো, নিচের থেকে বাই করতে হয়, উপরে থেকে সেল করতে হয়। সো আমি যখন এই লেভেলটা থেকে বাই করছি কোনো মার্কেটে, আইডিয়ালি এই মার্কেটে এখান থেকে উপরে যাইতেও পারে, এই মার্কেটে এখান থেকে নিচেও আসতে পারে। আর এই জায়গাটা এতই বড়, আমার 4-5 ঘন্টার বেশি লাগবে। মার্কেট মোমেন্টাম ক্যান্ডেল হইলেও 4-5 ঘন্টা লেগে যাবে। এখান থেকে তো মোমেন্টাম, আমি যদি মোমেন্টামের হিসাব করি এখান থেকে এই পর্যন্ত, তাও প্রায় 4 ঘন্টা লাগছে। আমি যদি মোমেন্টাম পাই তাও 4-5 ঘন্টা লাগবে, আর মোমেন্টাম না পাইলে অ্যাটলিস্ট আমার 1-1.5 দিন,
এর বেশিও লাগতে পারে মার্কেটের এই জায়গাটুক পাইতে। সো এইখানে তো আমি এগ্রেসিভ লট ইউজ করতে পারবো না, কম লট ইউজ করব। কেন? ফিয়ার অফ মিসিং আউট, ট্রেডটা যাতে মিস না হয়ে যায়, দ্যাটস ওয়াই। আমি মিস করে ফেলতে পারি এই ট্রেড, সকালবেলা উইঠা দেখতে পারি যে এই মার্কেট এইখানে চলে আসে, এইখানে থাকতে পারে মার্কেট, তখন আমার আফসোস হবে কালকে ট্রেডটা কইরা দিতাম। এই টাইপের যে ফ্রি মানিগুলো জেনারেট করা যায়, এগুলা ডে ট্রেডিংয়ের মাধ্যমে করা যায় সেফলি। আপনার ট্রেডিং করার ডিউরেশন যত বাড়ায় দিবেন, আপনার তত বেশি প্যারা থেকে বেঁচে যাবেন, বাট টাকা কম কামানো যায়। স্ট্রেস যত কম, টাকা তত কম। বিকজ ডে ট্রেডিংয়ে আপনি কখনোই যাবেন না যে আপনার $1 লটের একটা ট্রেড আপনি ঘুমায় রয়েছেন যেখানে মার্কেটে ট্রেড রান হচ্ছে। ওই সাইকোলজি আমাদের বিল্ড হইতে অনেক সময় লাগে ভাই। হ্যাঁ, 0.05 লটে যদি কোনো ট্রেড রান করা থাকে, যেখানে $100 স্টপ লস, $250 টার্গেট, অ্যান্ড মোটামুটি আপনি ভালো কোনো লেভেল থেকে মার্কেটে ট্রেড নিছেন, সময় দেন মার্কেটের ভাই, ও আপনারে দিবে। সময় দেন, ও আপনারে আস্তে আস্তে মানে স্বর্ণের মুরগির ডিমের যে ব্যাপারটা, ওই টাইপের দিবে, সমস্যা নেই। আর আরও একটা মজার বিষয় হলো, এই জিনিসগুলো করতে করতে, এই লম্বা টাইম ফ্রেমে ট্রেড করতে করতে আপনি মার্কেটের ইন্টারনাল স্ট্রাকচারগুলো বুঝবেন, যে ও 5 মিনিটের কী টাইপের বিহেভ করে, 1 ঘন্টার ক্যান্ডেলে কী টাইপের বিহেভ করে। আর এই বিহেভিয়ারগুলোর মাধ্যমে আপনি স্ক্যাল্পিং করতে পারবেন। সো এখন যেটা আমরা করব, আমাদের $500 ক্যাপিটাল থাকুক, $1000 ক্যাপিটাল থাকুক, ডাজেন্ট ম্যাটার, আমরা আমাদের ক্যাপিটাল অনুযায়ী বড় বড় টাইম ফ্রেমে ট্রেড রান করব। বিকজ অফ উই নিড ফ্লাকচুয়েশন, উই আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, যেটা আমরা বুঝি না, এখন মার্কেটের কিছু বুঝি না। সো আমরা বিগ টাইম ফ্রেমে যদি অর্ডার রান করে রেখে দেই, তাইলে হবে কি, আমি মার্কেটের ফ্লো বুঝবো। ধরেন এইখান থেকে এই মার্কেটটা ডাউনে আসলো, এখান থেকে ডাউনে আসছে, ডাউনে আসার পর ঠাস করে বড় বাইংটা আসলো, আমি অবজারভেশন করতে পারবো কেন এই বাইংটা আসলো। সেশনে গেলাম, ভলিউমে গেলাম, কেন বাইংটা আসলো, কোনো নিউজ আসে কি না। তখন আপনার ব্রেইন শার্প হবে, আপনি ইন্টারনাল স্ট্রাকচার বুঝবেন। ওই স্ট্রাকচারে আপনি যেটা করতে পারবেন সেটা হলো স্ক্যাল্পিং। বাট ফার্স্টই আপনি স্ক্যাল্পিং দিয়ে শুরু করেন না, তাইলে আবার আপনার জন্য প্যারা হয়ে যাবে। বিকজ স্ক্যাল্পিং ইজ টু মাচ হার্ড। আপনি একটা 5 মিনিটের ক্যান্ডেলে $1000 লস করে ফেলতে চাচ্ছেন, বুঝতেছেন? আপনি একটা 1 মিনিটের ক্যান্ডেলে $200 কামাইতে চাচ্ছেন। ইটস নট ইজি মানি, ইটস নট কুইক মানি, ইটস এ প্রসেস মানি, প্ল্যানিং মানি। সো আগে প্রথমত আপনি বড় টাইম ফ্রেমে ট্রেড করেন, অ্যান্ড এগুলো আপনার ঝুঁকি কম থাকবে। বড় টাইম ফ্রেমে ট্রেড করে রাইখা দেন, ও এইখানে আসবেই ভাই, কোনো সমস্যা নেই, সময় লাগবে একটু। ওর ডেস্টিনেশন এইটা, ওর ফার্স্ট ডেস্টিনেশন হলো এইটা, এই সুইং, ও আসবে এইখানে। বাট সময় দেন ওরে, ও এইখানেও আসবে। বাট আপনার সুবিধাটা কী হবে, মার্কেটের ইন্টারনাল ফ্লাকচুয়েশনগুলো বুঝবেন। আর এই ফ্লাকচুয়েশনেই আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন। 5 মিনিটে যাবেন, 10 মিনিটে যাবেন, তখন দেখবেন যে না, ও ক্যান বাই আসছে, এই সেশনে বাই আসছে, ও ওভারল্যাপিং টাইম, এই জিনিস আপনি নোট করতে পারবেন, যেটা আপনার প্র্যাকটিসের সহযোগিতা করবে। বুঝে গেছে? সো আজকে প্রথম দিন, আমরা সেকেন্ড দিন আমরা জানছি যে আমরা গোল্ডের থেকে, বিটিসির থেকে, ডাউ জোন্সের থেকে, মানে প্রাইস ওরিয়েন্টেড মার্কেটের থেকে একটু দূরে থাকবো, আমরা ফ্ল্যাকচুয়েশন মার্কেটের দিকে ঝুঁকবো, লাইক ফরেক্স মার্কেট। এবার ফরেক্স মার্কেটের দিকে ঝুঁকলে হবেটা কি, আমি সময় বেশি পাবো। যেমন আমি দেখাইছিলাম না আপনারে, আমি যখন ইউরো ইউএসডিসিতে, ধরেন আমি এইখান থেকে এটা ডিলিট করে দিই, আমি এই জায়গা থেকে বাই করব, বা আমি একটু উপর থেকে বাই করবো বিকজ অফ লিকুইডিটি সুইপের পর। আচ্ছা, আমি এইখান থেকে বাই করব, এই পর্যন্ত সেল করব। এখানে কত আছে, 90 পিপসের মতন। সো আমি যদি 1 লট ইউজ করি, আর সেখানে যদি মোটামুটি পার পিপ চেঞ্জে $10 মতন প্রফিট হয়, বিকজ 1 ভলিউম ইজ ইকুয়াল টু $10 ফ্ল্যাকচুয়েশন। ওকে, এটা একটু দেখাই দিই, তাহলে ইজি হয়ে যাবে। অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট, আপনার কাছে 1 ভলিউম যদি থাকে, আপনার পার পিপ যে চেঞ্জ হবে, পিপ পার্সেন্টেজ ইন পয়েন্ট, এই পার পিপ চেঞ্জে $10 একটা ফ্ল্যাকচুয়েশন থাকে। আপনি যখন 0.1 লটে ট্রেড করেন, পার পিপ চেঞ্জে $1 একটা ফ্ল্যাকচুয়েশন থাকে। 0.01 লটে $0.0, মানে 10 সেন্টের একটা ফ্ল্যাকচুয়েশন থাকে। দ্যাটস ওয়াই এইটা মোটামুটি সেভ বলা যায়। যার কাছে ছোট লট থাকে, মাইক্রো লট থাকে, তারা মূলত এই ট্রেডিংটা করে, অ্যান্ড ইটস আ বিগ মানি। 0.01 লটে যদি করেন, তার মানে আপনার $1 হইতে 10 পিপ লাগবে। তার মানে আপনি 100 পিপের মুভ ধরলে $10 ডান। আপনার $500 ক্যাপিটাল থাকলে ওইটা আপনার জন্য ভ্যালিড।
বাট আমি 0.01 খুব কম বলি, আমি 0.5 বলি। ইটস আ হিউজ, বাট চলে। বাট এগুলা কিন্তু যেটা বলতেছি এগুলা কিন্তু সারা বিশ্বের যে কোনো কারেন্সির জন্য ঠিক আছে। গোল্ডেরও 1 ভলিউম ইউজ করবেন অ্যাকর্ডিং টু গোল্ড, পার পিপ চেঞ্জ $10 প্রফিট হবে। বিটিসিতে 1 ভলিউম ইউজ করবেন, পার পিপ চেঞ্জ $10 প্রফিট হবে। হ্যাঁ, ব্রোকার ফিও $16 লাগতে পারে, বাট $10 প্রফিট হবে। ইউরো ইউএসডি, জেপিওয়াই, জেপিপি, ইউএসডি, এনি কাইন্ড অফ মার্কেট যেটার ভিতরে আমরা ফরেক্সে ট্রেড করি, লাইক এক্সএমএ, তারপর এক্সনেসে, এনি কাইন্ড অফ ব্রোকারে যখন আমরা ট্রেড করি তখন এক্সপেকটেশন কী থাকে আমাদের, যে আমরা যখন 1 ভলিউমে ট্রেড করি, আমি আবারও বলি এনি মার্কেট ডাজেন্ট ম্যাটার, এক্সনেসের 1 ভলিউম, এই সাইডে 1 ভলিউম ইউজ করছেন মানে পার পিপ চেঞ্জে $10 প্রফিট হবে। যে কোনো মানে ধরনের মার্কেট হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, পার পিপ চেঞ্জ হয়েছে মানে $10 মতন প্রফিট হবে। সো এখানে খেয়াল করেন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মোটামুটি 91 বা 90 পিপসের মতন আছে। সো আমি এই জায়গা থেকে যদি কোনো ট্রেড নেই, অ্যান্ড এইখানে আমি পিপটা একটু ক্যালকুলেট করি, এখান থেকে 90 পিপস, ওকে, লাইক দিস ইজ স্পাইক, এইটা ওকে। এবার এই জায়গা যদি আমি ট্রেড করি 1 ঘন্টার টাইম ফ্রেমিং, এই পর্যন্ত আসতে আমি 90 পিপ পাবো। সো আমি যদি 1 ভলিউম, যেটা আমরা লটও বলি, ভলিউম ডিভাইডেড বাই লট, যাই বলেন, সেটা যদি আপনি 1 ইউজ করেন তাহলে সেইখানে আপনার প্রফিট হবে কতটুক, পার পিপ যদি $10 হয় তাহলে এইখানে 90 ইন্টু 10 কত, ইজ ইকুয়াল টু 900। তার মানে আপনি এই জায়গাতে যদি 1 ভলিউম ইউজ করেন $900 প্রফিট করতে পারবেন ইন 1 ট্রেড, যদি 1 ভলিউম ইউজ করেন। বাট এই সেম জিনিসটা আপনি যদি 1 ভলিউম ইউজ না করে 0.1 ভলিউম ইউজ করেন, নাটক, 0.1, তাইলে 90 ইন্টু 1 হবে কত, $90, শেষ। সো পুরা জিনিসটা ডিপেন্ড অন ভলিউম বা লটের উপরে। আপনি কত এগ্রেসিভ প্রফিট করতেছেন এটা ডিপেন্ড করে লটের। এখানে আপনি যদি 10টা লট মারেন এখানে $9,000 প্রফিট হবে, ওকে। বাট এই জিনিসগুলো কিন্তু গোল্ডে অনেক বেশি হয়, গোল্ডে অনেক বেশি হয়, দ্যাটস ওয়াই গোল্ডের ভিতরে মানুষ বেশি ট্রেড করে। বাট আমি মানুষের প্রেফার করি না, বিকজ গোল্ডের ভিতরে প্রবলেম হয়ে যায়, ওখানে সুইং কম হয়তো আপনার বের হওয়ার সুযোগ দেয় না। এখানে হয় কি, ধরেন আপনি এখান থেকে কোনো মার্কেট বাই করছেন, সেল করছেন, বা উপরে থেকে কোনো মার্কেট সেল করছেন, আপনার সুযোগ দেয় বের হওয়ার, সুযোগ দেয় বের হওয়ার। এখানে ধরেন সেল করছেন, সুযোগ দিছে বের হওয়ার 2-1 বার সুইং বানায়, এখানে সেল করছেন, বাই হয়ে আবার সেলে এসে সুযোগ দিছে, পরে আবার বাই হয়েছে। এই সুযোগগুলোই না গোল্ডে দেয় না। আপনি এখানে যদি খেয়াল করেন, আপনি যদি বাই করেন এইখান থেকে আপনার সুযোগ দিছে বের হওয়ার, আপনি যদি আবার সেল করেন আপনার সুযোগ দিছে বের হওয়ার। এই ফ্ল্যাকচুয়েশনগুলো মূলত সুযোগ। এই জন্যই তো বলে মানে বের হয়ে যান ভাই, কই বের হয়ে যাইতে হয়, এটা ইম্পর্ট্যান্ট। এই ইম্পর্ট্যান্ট সুযোগগুলো আপনার মূলত দেয় হলো ইয়াতে, এই ফরেক্সের মার্কেটগুলোতে। দ্যাটস ওয়াই এইসব মার্কেটে হোল্ড করতে হয়। আপনার যে এই সিস্টেমটা আমি দেখাইলাম, ওই সিস্টেম যদি এইসব মার্কেটে না করেন তাহলে কিন্তু ক্যাপিটাল খালি হয়ে যাবে, আর নাহলে আবার ট্রেডের সুইং মিস করে ফেলবেন, তখন আর আফসোস হবে। দ্যাটস ওয়াই ওইটা ইম্পর্টেন্ট ছিল। সো ভলিউম 1 যখন ইউজ করবেন এখানে $900 হবে, ভলিউম 0.1 ইউজ করলে এখানে $90 হবে। এবার আপনি চিন্তা করে দেখেন আপনার কতটুকু ভলিউম লাগবে, আপনার যতটুকু ভালো থাকেন ততটুকু হইলেই হইলো। এই হইলো ফরেক্সের নিয়ম অনুসারে, ওকে। এই যে এবারে সারাদিন এই টাইপের মার্কেট অ্যানালাইসিস করে কয়টা পাবেন আপনি, কম মার্কেট তো পাবেন না, অনেক মার্কেট পাবেন। এবার মজার বিষয় হলো, ধরেন আমি এইখানে যদি 0.1 লট ইউজ করে রাইখা দিই $90 জন্য, এবার $90 এইখান থেকে আমার কামাইতে আমার স্টপ লস কত লাগতেছে, $30। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করে বেটার তখনই যখন আপনি মার্কেটের সময় দেন। মার্কেটের সময় না দিলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটারভাবে কাজ করে না। আপনি স্পাইকে বের হয়ে গেলে আপনি আফসোস করবেন। ফরেক্সে স্পাইকে বাইরে হওয়া যায় না, দেয়ার ইজ আ লট অফ ফ্লাকচুয়েশন, তাই না, অনেক ফ্লাকচুয়েশন। বাট আপনি যেইখান থেকেই বাই করেন বা সেল করেন আপনার ওই ওয়েট না করলে আপনার টার্গেট হিট হবে না।
এই জন্যই আমি একটু আগে বলছি যে আমরা $100 লস তো করি, কিন্তু $100 প্রফিট করলে এর আগেই বাইরে হয়ে যাই, এটাই সমস্যা। সো লস যে হারে হয় ওই রিওয়ার্ড অনুযায়ী আমরা প্রফিট করি না, এটাও একটা প্রবলেম সাইকোলজির। দ্যাটস ওয়াই আমরা মানে মাস শেষে দেখি যে আমি 20টা ট্রেড করলে তো আমার 12টা ট্রেড প্রফিট হয়েছে, বাট তাও আমি লসে কেন? বিকজ লস তো আমি 8টা ট্রেডে $800 করছি, বাট 12টা ট্রেডে কি আমি $1200 প্রফিট করতে পারছি? নো, 12টা ট্রেডে আমি $300-400 প্রফিট করছি, হালকা হইলেই বাইরে হয়ে যায়। সো সিস্টেম থাকলে হয় কি আমরা হোল্ড করি। আর এই এবার এইখান থেকে এই মার্কেটে এই নিচ পর্যন্ত আসতে আসতে লাইক ধরেন আপনার কাছে $100 আছে প্রত্যেকদিন ট্রেড করার জন্য, এবার এইখানে $30, এই টাইপের 3টা মার্কেটে $30 ট্রেড করে রান করে রাইখা দিচ্ছেন, লস হইলে একটা মানে আজকে শেষ, আপনার $2000 ক্যাপিটাল $100 লস করবেন, এর বেশি আর করবেন না ভাই। 3টা ট্রেড আপনি লস করবেন, বাট 3টা ট্রেডের একটা ট্রেড যদি হয়ে যায়, $90 হলো আপনার প্রফিটের ট্রেড, এটা হলো 90, অ্যান্ড $30 হলো আপনার নিজের ব্যালেন্স কত, $120। আপনার টোটাল ক্যাপিটাল কত, $90। তার মানে আপনি 3টা ট্রেডের 2টা ট্রেডও যদি পুরোপুরি ফুল লস করে ফেলেন, একদম ফুল লস করে ফেলছেন 2টা ট্রেড পুরোপুরি, একটা ট্রেড আপনার কাজে লেগে গেছে, ওই একটা ট্রেডই আপনার দিনে $20-30 প্রফিটেবল রাখবে। ভাই ট্রেডিং হার্ড না, মানি তাড়াতাড়ি লস করে ফেলে আমরা গাঁজাখোর হয়ে যাই, এইটা খারাপ জিনিস। বিকজ বেশিরভাগ মানুষের সিস্টেম থাকে না, দে ডোন্ট হ্যাভ স্ট্র্যাটেজি, দে ডোন্ট হ্যাভ কি বলে পেশেন্স, দে ডোন্ট হ্যাভ রিস্ক ম্যানেজমেন্ট। হুদ্দায় আসে $500 নিয়ে আহে, এক ট্রেড মাইরা দেয়, $1000 হয়ে গেলে আলহামদুলিল্লাহ, স্টোরি মিস্টোরি দিয়া ছিঁড়া বেরালাম, জীবন অনেক কিছু করে লাইছি, লস হয়ে গেলে চুদির পুতরে ধর ওই ট্রেডিং করে, ট্রেডিং টু জুয়া, বুঝছেন? তাহলে তো ওয়ারেন বাফেটও জুয়াই খেলে। এই যে টেসলা ইয়ার ভিতরে ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ নিয়ে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ট্রেড করতেছে, নাসদাকে ট্রেড করতেছে, তাহলে ওরা সবাই জুয়াই খেলে। এলন মাস্ক তো জুয়াখোর না হইলে হয়তো পুরো তাহলে জুয়ার কারিগর হয়, বিকজ ওর কোম্পানির ভিতরেই তো আমরা লাগাচ্ছি, তাই না? তাহলে ও তো জুয়ার ডেভেলপার। মানে আমরা মানে কি কই আছি আমরা, খালি একবার চিন্তা করলে আফসোস লাগে মানুষের জন্য। মানে নিজে না পারলেই আমরা মানুষের ব্লেম দিয়ে দেই, এটা জাস্ট নিজের দোষটা অন্যের উপরে চাপাই দিলাম, বাট দিন শেষে কি হইলো, নিজেরই তো লস। যাই হোক, সো বুঝেন এই টাইপের যদি আপনার 3টা ট্রেডও থাকে, আমি জাস্ট সিস্টেম বুঝাচ্ছি আমি। আর এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, যদিও এক একজনের ডিফারেন্ট সিচুয়েশন, যেমন আমি মোস্ট অফ দ্য টাইম স্ক্যাল্পিং করি, বাট আমি চিন্তা করলাম যে আমি তো স্ক্যাল্পিং করি আমার সাইকোলজিতে, আমার ক্যাপিটালে, সবাই স্ক্যাল্পিংয়ে আসবে না। দ্যাটস ওয়াই আমি পার্সোনালি বলি যে আপনি জাস্ট এটাই করেন, ডেটা স্টার্ট করেন, ডেটা করতে করতে দেন যখন ফ্ল্যাকচুয়েশন বুঝে যাবেন তখন করেন, আর হোল্ড করার ক্যাপাসিটি রাখেন। এবার ধরেন এইখান থেকে নাই, এই $90 আপনি সারাদিনে ট্রেড করেন, 2টা ট্রেড পুরোপুরি লস হয়ে গেছে আপনার, ওকে, 3টা ট্রেড ডিভাইডেড করছেন, এই ট্রেডও নাই, এই ট্রেডও নাই। ভাই একটা ট্রেড যদি আপনার মন মতন হয়, একটা ট্রেড আপনার রিয়েল ক্যাপিটাল প্লাস প্রফিটের ক্যাপিটাল, দেখেন $30 প্রফিট নিয়ে আসেন, যেখানে 2টা ট্রেড লস করছেন। এবার আজকে আপনি 2টা ট্রেড লস করলেন, কালকেও 2টা ট্রেড লস করলেন, পরশু দিনও 2টা ট্রেড লস করলেন, ভাই কয় দিন? যেখানে আপনি ট্রেড নেওয়ার আগে প্ল্যান করতেছেন, স্ট্র্যাটেজি বানাচ্ছেন, সব কনফার্মেশন নিয়ে ট্রেড করতেছেন, কয় দিন আপনার কনফার্মেশনের ঘাটতি হবে? কয় দিন? একটা মাস ট্রেড করেন না ভাই, টানা লাগাতার প্রত্যেক দিন 1 মাস, আপনার কারো কাছে যাইতে হবে না ভাই জীবনে। বাট আমরা মোস্ট অফ দ্য মানুষ 2 দিনে 1 দিনে ক্যাপিটাল খালি করে দেই ভাই, ফার্স্টের দিন সিস্টেমেটিক হই, সেকেন্ড দিন নাই, পরে এটারে জুয়া। আরে ভাই ট্রাই তো কর, অ্যাটলিস্ট একটা মাস, অ্যাটলিস্ট 2টা মাস। এটা ইন্টার পাস করতে 2 বছর সময় লাগে, $8,000 বেতনের চাকরি দেয় না, সেখানে $1,000 কামাবা তুমি, 2টা মাস নিজের ডেডিকেটেডলি দিতে পারবা না। মানে খুব আফসোস লাগে ভাই, খুব আফসোস লাগে। 2 কোটি টাকা এক জায়গায় ইনভেস্ট করবে, লাইক কোনো রিয়েল এস্টেটে বিল্ডিং হবে, ফ্ল্যাট বেচবে, কত প্রসেস, কত কিছু, তারপর ওইখান থেকে নয় 2-3 কোটি টাকা 1 কোটি টাকা প্রফিট করবে, নো। বাট আমরা যেখানে এত ইজিলি সব কিছু করে ফেলতে পারতেছি, তারপরও কেন জানি অনেক বেশি তাড়াহুড়া, 2টা মাস নিজের কাছে নাই, আজব। আচ্ছা, আজকে রাখি ভাই, ক্লাস অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ, বিকজ অফ 2-3 দিন নিতে পারি নাই।
আমার শরীর অসুস্থ, কাশি-কুশিতে কেউ কিছু মনে করেন না। কালকে যদি আরও বেশি সুস্থ হই আলহামদুলিল্লাহ, কালকে ক্লাস নেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করেন। আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, যাতে আল্লাহ সুস্থ রাখে ভাই। সুস্থতা দুনিয়ার সবথেকে বড় নেয়ামত। এটা না থাকলে বোঝা যায় যে আসলে দুনিয়ায় টাকা পয়সা কোনো কিছুর কোনো দাম নাই ভাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ।